চলেন শুরু করি। আজকে আমাদের টপিক, আজকে আমরা কোনো ডিজাইন দেখব না, আজকে আমরা অ্যাকচুয়ালি কোনো সফটওয়্যার শিখব না, আজকে আমরা কিছু মেথড নিয়ে কথা বলবো। পার্সোনাল ব্র্যান্ডিং নাম শুনছি আমরা, পার্সোনাল ব্র্যান্ডিং। আচ্ছা, তো আমি শুরু করার আগে আপনাদের কাছে একটু জানতে চাই যে পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে আমরা কে কী জানি, বা পার্সোনাল ব্র্যান্ডিং বলতে আপনারা কি বুঝেন। ভুল হোক সমস্যা নেই, ভুল হইলে তো আর আপনারা জেলের ভাত খাওয়াবো না, তাই না? সো যে যা জানেন বা বলতে চাইলে বলতে পারেন, কারণ এটা নিয়ে কিছু মিসকনসেপশন আছে, এগুলো একটু ক্লিয়ার করা দরকার। এজন্য চাই যে আপনারা একটু বলেন যে পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে আপনারা কে কী মনে করেন। প্রিন্ট করা, মার্কেটিং করা, আচ্ছা এতটুকুই, আরও আছে এতটুকুই? আচ্ছা ঠিক আছে, কাছাকাছি গেছে। আর কেউ বলতে চান? সাহেব, পার্সোনাল ব্র্যান্ডিং মানে কি বোঝেন বলেন। নিজের ব্র্যান্ড সবার কাছে তুলে ধরা। আশরাফুর রহমান, কি মনে হয় পার্সোনাল ব্র্যান্ডিং? আইডিয়া নাই? পার্সোনাল ব্র্যান্ডিং বলতে এটা যে মানে আমার নিজের ব্র্যান্ডিং নিজেই করা, আমার নিজের কি কি আইডি দক্ষতা আছে এগুলো আর কি ব্র্যান্ডিং করা। যেমন যদি কারো পেজ থাকে, যেমন যারা এখনকার হচ্ছে ব্লগ করে, ও সে ব্লগ করতে পারে, সে ওটাই দেখায় যে আমি ব্লগ করতে পারি বা আমি লিখতে পারি, নিজের কাজটাই আসলে তুলে ধরে, এটাই পার্সোনাল ব্র্যান্ডিং। ঠিক, কাছাকাছি গেছেন। আর একটু স্পেসিফিক্যালি আচ্ছা চলেন আমি শুরু করি। পার্সোনাল ব্র্যান্ডিং মানে আমরা অ্যাকচুয়ালি বেশিরভাগ ক্ষেত্রে যেটা বুঝি যে সেটা হচ্ছে নিজের মার্কেটিং নিজে করা। অ্যাকচুয়ালি কনসেপ্টটা এখানে একটু ঠিক আবার একটু ভুল। মার্কেটিং ব্যাপারটা এরকম না। পার্সোনাল ব্র্যান্ডিং মানে আমরা অ্যাকচুয়ালি এখানে বুঝি যে নিজেকে তুলে ধরা, নিজের একটা স্টোরি তুলে ধরা, ঠিক আছে? আচ্ছা, অনেকে আবার পার্সোনাল ব্র্যান্ডিং বললে এইটা মনে করে যে পার্সোনাল ব্র্যান্ডিং মানে হচ্ছে নিজস্ব একটা হচ্ছে প্রোফাইল থাকতে হবে। অবশ্যই এগুলো দরকার, প্রোফাইল থাকা, তারপর হচ্ছে একটা স্টোরি বিল্ড করা, তারপর হচ্ছে কিছু ডিজাইন রেডি করা, সেম কালার, সেম টাইপোগ্রাফি, হ্যাঁ এরকম কিছু ব্র্যান্ডের জন্য রেডি করা। যেমন আমরা যদি কথা গ্রামীণ ফোনের কথা চিন্তা করি, গ্রামীণ ফোনের ব্র্যান্ড কালার হচ্ছে ব্লু এবং ইয়েলো, তারা ব্লু, ইয়েলো, হোয়াইট এগুলো নিয়ে বেশি কাজ করে। এবং গ্রামীণ ফোনের যে কালার, গ্রামীণ ফোনের যে টাইপোগ্রাফি, ওদের যে স্টোরি, এটা দেখলে কিন্তু বোঝা যায় যে এটা গ্রামীণ ফোনের পোস্ট, এটা গ্রামীণ ফোনের জিনিস। তো পার্সোনাল ব্র্যান্ডিং মানে শুধু যে কালার দিয়ে বা শুধুমাত্র লেখা দিয়ে যে জিনিসটা ডিফাইন করা হয়, ব্যাপারটা এরকম না। পার্সোনাল ব্র্যান্ডিং মানে হচ্ছে ইজ অল অ্যাবাউট, এটা একটা আমরা বলতে পারি যে স্টোরি। এখন এই স্টোরিটা কে কিভাবে বলতেছে, কেউ হয়তো এটা ভিডিওর মাধ্যমে বলে, কেউ হয়তো ভিডিও করে বলে, কেউ হয়তো ছবির মাধ্যমে বলে, হ্যাঁ কেউ হয়তো স্ট্যাটিক ডিজাইন করে বলে। ডিফারেন্ট কোম্পানি বা ডিফারেন্ট ব্র্যান্ড ডিফারেন্টভাবে তাদের ব্র্যান্ড স্টোরিটা হচ্ছে গ্রো করে। আচ্ছা, এটা গেলে হচ্ছে একদম বেসিক কথা। এখন পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য আমি এই জিনিসটাকে একটু সেভ করে নিই, দাঁড়ান, এটা দিয়ে দিব আপনাদেরকে। অন্য একটা ক্লাসে ফুল ডকুমেন্টেশন করে পড়াইছিলাম আমি, এখানে আসি। দেখা যায় পিছন থেকে? আপাতত আমি কি করব, এই জিনিসটা অফ করে দিই। ওকে, আমরা একটা করে আসি। সো পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য আগে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমার নিশ দরকার, ঠিক আছে? নিশ। এখন নিশ নিয়ে আমরা এর আগে কথা বলছিলাম যে নিশ কিভাবে চুজ করতে হয়, মনে হয় গত ক্লাসে আমরা বলছিলাম, তাই না? নিশ নিয়ে আমরা কিভাবে কাজ করবো। সো নিশের ক্ষেত্রে আমরা বলছিলাম যে দুইটা জিনিস মাথায় রাখতে, একটা হচ্ছে ডিমান্ড কেমন, একটা কি ছিল বলো তো? নিশের যখন আমরা কোনো একটা নিশ চুজ করব, কয়টা জিনিস দেখব? ডিমান্ড আর হচ্ছে
কম্পিটিশন। আচ্ছা, এখন এই নিশটা চুজ করার আরেকটা ওয়ে আছে যে আসলে কিভাবে বুঝবো যে কোনটা আমার নিশ বা কোনটা নিয়ে আমি আসলে পার্সোনাল ব্র্যান্ডিং করব। এই পার্সোনাল ব্র্যান্ডিং করার জন্য আমাকে কয়েকটা জিনিস দেখতে হবে যে আমার কোন কাজ করতে ভালো লাগে, এরপর আমি আমার পিছনের কাজগুলা দেখবো যে পিছনে আমি কোন কাজগুলা বেশি করছি, আমার পিছনের কাজগুলা থেকে কোন কাজগুলা মানুষ বেশি পছন্দ করছে, কোন কাজগুলাতে বেশি লাইক আসছে, কোন কাজগুলা করতে আমার সময় অল্প লাগছে। যেমন কথা কেউ যদি প্যাটার্ন ডিজাইন করে, যে কোনো ধরনের প্যাটার্ন, হয়তো প্যাটার্ন ডিজাইন করতে তার ভালো লাগে এবং সে যে প্যাটার্নগুলো করে প্যাটার্নগুলো ইউনিক হয় এবং সে যখন এই প্যাটার্নগুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে সে হচ্ছে অনেক অ্যাপ্রিসিয়েশন পায় যে হ্যাঁ প্যাটার্ন ডিজাইনটা ভালো হয়েছে বা এরকম, তাহলে তাকে বুঝতে হবে যে তার প্যাটার্নের মধ্যে একটা ব্যাপার স্যাপার আছে, সে প্যাটার্ন নিয়ে কাজ করতে পারে, প্যাটার্ন একটা তার নিশ হতে পারে। এখন তাহলে আমাদের নিশটা কি হবে এটা আমাদেরকে বের করে নিতে হবে, এটা আমাকে কেউ বলে দিবে না। সো ফার্স্ট অফ অল আমরা দুইটা জিনিস তো আগে দেখবো, যেটার মার্কেটে ডিমান্ড কেমন এবং কম্পিটিশনটা কেমন, এটা একটা জিনিস। আর আরেকটা হচ্ছে যে আমি কেমনে বুঝবো যে হ্যাঁ দিস ইজ মাই নিশ, এটা আমি কিভাবে বুঝবো, এটা বুঝবো হচ্ছে কয়েকটা প্রসেসের মাধ্যমে। যে আমি আগে আমার পিছনের কাজগুলো দেখবো, কোন কাজগুলো আমার বেশি করা হয়েছে, কোন কাজগুলো করতে আমার বেশি ভালো লাগে এবং কোন কাজগুলোতে আমি অ্যাপ্রিসিয়েশন বেশি পাইছি, ওইটা হচ্ছে আমার হবে মেইন নিশ। এতটুকু কি সবাই ক্লিয়ার? এখন মেইন নিশ হইলেই যে সবসময় আমাকে ওইটা নিয়েই কাজ করতে হবে এরকম না। ব্যাপারটা হইলো আমাদের মেইন নিশের সাথে আমাদের কিছু সাব নিশ লাগবে। সাব নিশ বলতে আমি বুঝাচ্ছি, এখানে একটা ব্রাশ অ্যাপ্লাই করলে ভালো হতো। ওকে, একটু ছোট করি। তো আমাদের হচ্ছে ফার্স্ট অফ অল আমি কথার কথা ধরে নিলাম আমাদের মেইন নিশ হচ্ছে থাম্বনেল ডিজাইন, ঠিক আছে? এখন থাম্বনেল ডিজাইন তো আমি খুব ভালো মতো পারি, থাম্বনেল ডিজাইন করতে আমার সময় অল্প লাগে এবং হচ্ছে আমি দেখলাম যে আমার থাম্বনেল ডিজাইনগুলো ভালো হয়। এখন তার মানে এই না যে আমি সবসময় থাম্বনেল ডিজাইনই করব, এটা আমার মেইন নিশ, ঠিক আছে, মানুষ আমাকে চিনবে থাম্বনেল ডিজাইনার হিসাবে, বাট এই নিশের সাথে আমার অলসো উইল বি গ্যাদার নলেজ অফ এভরি টাস্ক অর প্রজেক্ট। আমাদের সবগুলা জিনিসের ব্যাপারেই নলেজ থাকতে হবে, ঠিক আছে? আবার এরকম হওয়া যাবে না যে জ্যাক অফ অল ট্রেড হইতে হবে কিন্তু মাস্টার অফ নান, এটা হওয়া যাবে না। আমি সব জিনিস জানবো কিন্তু আমাকে যে কোনো একটার উপরে মাস্টার হইতে হবে। বুঝতে পারছি? আই গেস এটা একটা কোট যে এ জ্যাক অফ অল ট্রেডস ইজ মাস্টার অফ নান। কোটটা শুনছেন আপনারা? আচ্ছা, সো হ্যাঁ আমরা সবগুলা প্রজেক্টই জানবো এবং এই জন্য কিন্তু আমরা আপনাদের অনেক ধরনের প্রজেক্ট করাইছি, বিভিন্ন ডিজিটাল আইটেম ডিজাইন করা, বিভিন্ন প্রিন্টিং আইটেম ডিজাইন করা, এবং শুধু এখানেই শেষ না, আপনারা যখন আপনাদের নেক্সট ফেজে যাবেন আর কয়টা ক্লাস পরে আপনাদের আরেকটা পার্ট শুরু হবে, ওইখানে যেও আমরা আরও বেশ কিছু ডিজাইন দেখবো, ঠিক আছে? মার্কেটে যেমন হচ্ছে আমরা ব্রোশিয়ার ডিজাইন বলছিলাম, ব্রোশিয়ার ডিজাইন দেখবো, আমরা হচ্ছে ইন ডিজাইনের আরও বেশ কিছু ক্লাস দেখবো, থাম্বনেল ডিজাইনগুলো দেখা হয় নাই, থাম্বনেল ডিজাইনগুলো আমরা দেখবো, এরকম আরও বেশ কিছু ক্যারোজেল বাকি আছে। সো এই ধরনের বেশ কিছু প্রজেক্ট আমরা দেখবো। প্রজেক্টগুলো দেখার একটাই কারণ যে আমরা আপনাদেরকে এতগুলো প্রজেক্ট দেখাচ্ছি, এবার আপনারা ডিজাইন করেন, আপনারা ডিজাইন অ্যানালাইসিস করেন, দেখেন আপনার কাছে কোনটা ভালো লাগে, ওইখান থেকে আপনি যে কোনো একটাকে আপনার মেইন নিশ বানান। মেইন নিশ বানানোর পরে তাই বলে কি এইটা যে আপনাকে যদি কথা হচ্ছে একটা লোগো ডিজাইন করতে দেওয়া হয় আপনি পারবেন না, ব্যাপারটা এরকম না। যেমন কথা আমাকে যদি ধরা হয়, আমি সাধারণত ডিজাইন করি হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট ডিজাইন করি। ডিজিটাল প্রোডাক্ট মানে হচ্ছে যেগুলো স্ক্রিন বেসড ডিজাইন, RGB কালার দিয়ে যেগুলো ডিজাইন করে, থাম্বনেল, সোশ্যাল মিডিয়া, ফেসবুক কাভার, ব্যানার, এগুলা। তাই বলে আমি যে প্যাকেজিং ডিজাইন করি না, এর ব্যাপারটা এরকম না। প্যাকেজিং ডিজাইনের কোনো কাজ আসলে সেটাও আমি করি, লোগো ডিজাইনের কাজ আসলে সেটাও আমি করি, বাট ওইগুলো আমার হচ্ছে সাব প্রজেক্ট। বাট আমার মেইন নিশ হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট ডিজাইন করা বা ডিজিটালি যে জিনিসগুলো দেখা যায় ওই জিনিসগুলো ডিজাইন করা। বাট আমার কাছে যদি কোনো প্যাকেজিং এর প্রোডাক্ট আসে বা কোনো লেবেলের প্রোডাক্ট আসে, কোনো ডিজাইন আসে, সেই কাজটা কিন্তু আমাকে করতে হয় বা আমাকে করতে পারতে হবে। তা না হলে দেখা যাবে যে আপনি শুধুমাত্র ওই একটা নিশ নিয়ে যদি থাকেন, ওই একটা নিশের দেখা যাবে যে আপনার হয়তো মার্কেট আছে ভালো, বাট নিজের গ্রোটা হবে না। আপনি সারা জীবন কি করছেন? আমি সারা জীবন থাম্বনেল ডিজাইন করছি, এটা তো আসলে হইলো না। তো আমাকে অ্যাকচুয়ালি মেইন নিশ থাকবে একটা জিনিস, বাট মেইন নিশের সাথে আরও কিছু সাব ক্যাটাগরি জিনিস থাকতে হবে। এই কথা কি ক্লিয়ার সবাই? আচ্ছা, এটা যদি ক্লিয়ার হয়, এবার আমরা আসি আমরা এখানে একটু দেখি যে পার্সোনাল ব্র্যান্ডিংয়ের জন্য আমাদের কি কি জিনিস মাথায় রাখতে হবে। সো ফার্স্ট অফ অল পার্সোনাল ব্র্যান্ডিংয়ের জন্য আমরা তো বললাম যে আমাদের একটা কি করতে হবে, নিশ চুজ করতে হবে। ওই নিশের পরে আমরা দেখবো যে নিশ কিভাবে চুজ হয়, ডিমান্ড কেমন, ডিমান্ড হাই হইতে হবে, কম্পিটিশন
লো হইতে হবে এবং এই যে এখানে কমফোর্টেবল ওয়ার্ক, কোন কাজ করতে ভালো লাগে, একটু আগে যেটা বললাম যে কোন কাজে আমার বেশি আগ্রহ আসে, কোন কাজ করতে আমার মজা লাগে, এই যেটা হচ্ছে কমফোর্টেবল অফ ওয়ার্ক। আরেকটা হচ্ছে রিভিউ প্রিভিয়াস ওয়ার্ক, আমি আমার আগের কাজগুলো দেখব, আগের কাজগুলো দেখার পরে আমি বলবো যে আমি অ্যানালাইসিস করব যে কোন কাজটা আমার ভালো হয়েছিল, কোন কাজে আমার কালার থিমটা ভালো ছিল, কোন কাজে আমার পোর্টফোলিওতে লাইক বেশি আসছে। নেক্সট ক্লাস বা তারপরে ক্লাস মনে হয় আমাদের পোর্টফোলিও ক্লাস হবে, সেখানে আমরা পোর্টফোলিও নিয়ে আরো বেশ কিছু কথাবার্তা বলবো। তো এই কয়টা জিনিসের উপরে বেস করে মূলত আমরা আমাদের পার্সোনাল ব্র্যান্ডিংটা রেডি করবো, আমাদের নিশ রেডি করবো। এখন আমি পার্সোনাল ব্র্যান্ডিং এর যাই নাই, আগে আমরা পার্সোনাল ব্র্যান্ডিং করার জন্য তো আমার একটা নিশ লাগবে, যে কোন নিশ নিয়ে আমি কাজ করব, ঠিক আছে? তো এই পর্যন্ত, এতটুকু পর্যন্ত কারো যদি কোনো প্রশ্ন থাকে বলেন। এবং আজকের ক্লাসে আমার কথা বলার সেকশন খুবই কম, এখানে আপনাদেরকে কথা বলতে হবে, আপনাদের কথা বলার অনেক জায়গা, অনেক প্রশ্ন এখানে আছে। তো এখানে মোটামুটি এক পেজের একটা জিনিস, এই এক পেজে দেখা যাবে যে আমি আধা ঘন্টায় শেষ করে দিতে পারবো। বাট আপনারা যদি এখানে কিছু কথা বলেন, আপনারা যদি কোনো প্রশ্ন নিয়ে আসেন, সেক্ষেত্রে ওই জিনিসগুলো আপনাদের সাথে অ্যাড হলে আপনাদের ক্লাসটা আরও ইম্প্যাক্টফুল হবে, আরও ভালো হবে ক্লাসটা। আর যদি বলেন যে না আমাদের কোনো প্রশ্ন নাই, আমাদের কিছু জানার নাই, তাহলে আই গেস এই ক্লাসটা আপনাদের জন্য ইফেক্টিভ হবে ঠিকই, বাট যতটা ইফেক্টিভ হওয়া উচিত ছিল ততটুকুটা ইফেক্টিভ হবে না, বুঝতে পারছি? বা নিজেদের মধ্যে কথা বলা যাবে না, কনভারসেশন করতে হবে উইথ মাইন্ড। ওকে, তো বলেন এতটুকু পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, যেখানে ডিমান্ড বেশি এখানে কম্পিটিশন বেশি, কিছু জায়গা আছে। যেরকম আমি যদি আপনাদেরকে বলি থাম্বনেল ডিজাইন, থাম্বনেল ডিজাইনের এই জিনিসটা কম্পিটিশন, সরি ডিমান্ডটা আরও আগে থেকে ছিল কিন্তু, হ্যাঁ, বাট এটার কম্পিটিশনটা আগে ছিল না। কিন্তু রিসেন্টলি কোভিডের পরে থাম্বনেল ডিজাইনের একটা কম্পিটিশন এখানে বেড়ে গেছে, কারণ সবাই এখন ব্লগ করতেছে, সবাই এখন নিজেদের পেজ গ্রো করতেছে, সবাই এখন নিজের ভিডিও এডিট করতেছে, যার কারণে থাম্বনেলের একটা বুম বা থাম্বনেলের একটা কম্পিটিশন এখানে চলে আসছে। বাট আমি যদি একই জিনিস বলি, মার্কেটে এই যে আমরা যে এখানে বোতলে একটা লেবেল আছে, এই লেবেলের কি ডিমান্ড আছে না? প্রতিদিন হাজার হাজার প্রোডাক্ট, হাজার হাজার লেবেল প্রিন্ট হচ্ছে না, ডিজাইন হচ্ছে কিনা? শুধু কি লেবেলই প্রিন্ট হচ্ছে, নাকি হচ্ছে আমরা যে প্যাকেজ দেখি, জুতার বক্স, পিৎজা বক্স, এই যে প্যাকেজিং, যেগুলো প্যাকেজিংও প্রিন্ট হয়, এগুলোও প্রিন্ট হয়। কিন্তু এই যে প্যাকেজিং নিয়ে, লেবেলিং নিয়ে মানুষ অনেক কম কাজ করে। স্যার এটাকে আপনি এমনি এমনি বলতেছেন না, চলেন আপনাদেরকে রিয়েল ডাটা দেখাই। আমি সরাসরি ফাইবারে চলে আসি। ফাইবারে এসে ধরেন আমি যদি এখানে বলি যে আমার কি লাগবে, থাম্বনেল ডিজাইন লাগবে। থাম্বনেল ডিজাইনের জন্য গিগ আছে 15,000 প্লাস। কিন্তু আমি যদি বলি যে আমার শু বক্স ডিজাইন লাগবে, ঠিক আছে, শু বক্স ডিজাইন বা শু প্যাকেজিং ডিজাইন, এখানে রেজাল্ট কয়টা? 139টা। কিন্তু দেখেন তো এই যে শু বক্স ডিজাইন, এগুলাতে অর্ডার আছে কি নাই দেখেন তো? প্রত্যেকটাতে আমার এখানে অর্ডার কিন্তু আছে, একটাতে 17টা, একটাতে 115টা, 19টা। এখানে তো আমি শুধু স্পেসিফিক ডিজাইন লিখে সার্চ করছি, বাট আমি যদি পুরো ইন্ডাস্ট্রি লিখে সার্চ করি যে প্যাকেজিং ডিজাইন, প্রোডাক্ট প্যাকেজিং ডিজাইন, দেখেন এখন প্রোডাক্ট প্যাকেজিং এর মধ্যে অনেকগুলা ক্রাইটেরিয়া আছে। কেউ আছে শুধু এই যে এই ধরনের লেবেল ডিজাইন করে, কেউ আছে শুধু এরকম প্রোডাক্ট ডিজাইন করে, আবার কেউ আছে শুধু এরকম পাউচ ডিজাইন করে, ঠিক আছে? সো প্রোডাক্টের মধ্যে অনেকগুলা ভেরিয়েশন আছে। আবার এমন হয় যে একই ডিজাইনের 3টা ক্যাটাগরিও হইতে পারে। তো এই ধরনের যদি প্যাকেজ নিয়ে আপনারা কাজ করেন, দেখবেন যে প্যাকেজের নিচটা খুবই কম। আবার সামনে দেখবেন যে আমরা আরেকটা সফটওয়্যার শিখবো, তার নাম হলো ইনডিজাইন। এখানে বুক ফরম্যাটিং এর কিছু কাজ আছে, হ্যাঁ, বুক ফরম্যাটিং, বুক ফরম্যাটিং এর কাজ, এটারও মার্কেটে ডিমান্ড আছে। বা আমি যদি একটু এখানে লিখি যে বুক ইন্টেরিয়র ডিজাইন, দেখেন বুক ইন্টেরিয়র ডিজাইনের কিন্তু অনেকগুলো ফরম্যাট আছে বা অনেকগুলো কাজ এখানে আছে, বাট এগুলা নিয়ে অ্যাকচুয়ালি মানুষ কোনো কথাবার্তা বলে না। তারা ঘুরে ফিরে হয়তো ওই থাম্বনেল, সোশ্যাল মিডিয়া, লোগো, ব্র্যান্ডিং, মানে যেগুলো অ্যাকচুয়ালি সচরাচর ট্রেন্ডে থাকে, ওই ট্রেন্ডের জিনিসগুলাই আমরা সাধারণত নিশ হিসাবে চুজ করি। বাট নিশ হিসাবে হ্যাঁ আপনি এগুলো চুজ করেন, আপনার এগুলো করা দরকার, কারণ আমরা যদি ট্রেন্ডের সাথে না থাকি আমরা তো অ্যাকচুয়ালি মার্কেটে সাস্টেন করতে পারবো না। এখন ট্রেন্ডে আছে মার্কেটে এআই, অবশ্যই আমাদেরকে এআই কে অ্যাডাপ্ট করতে হবে। বাট তাই বলে আমি ওই ট্রেন্ডকে অ্যাডাপ্ট করতে যে আমার যে আরো নিশগুলো আছে ওইগুলো সম্পর্কে যদি আমি না জানি, ওইগুলো সম্পর্কে যদি আমার আইডিয়া না থাকে, তাহলে কিন্তু আমি লং টার্মে মার্কেটে সাস্টেন করতে পারবো না।
এবং এই ইন্ডাস্ট্রিতে আপনারা জানেন যে আপনারা যখন কোর্সে ভর্তি হয়েছেন তখন মার্কেট লেভেল আর এখনকার মার্কেট লেভেল আকাশ আর পাতাল পার্থক্য। তখন এর যতটা হাইপ ছিল এখন এর হাইপ সব মিলিয়ে কিন্তু মার্কেট আর 6 মাস আগের মতো নাই, 1 মাস আগের মতো নাই। প্রতিদিনই ঘুম থেকে ওঠার পরে দেখা যায় যে আজকে এই আসছে, আজকে অমুকদের চাকরি নাই, আজকে ওই আসছে, অমুক ডিজাইনারদের চাকরি নাই, এরকম প্রতিদিন আমরা দেখতেছি না। এবং আগে এরকম একটা সময় ছিল যে আগে একটা ট্রেন্ড ছিল যে যখন কোনো একটা ডিজাইনের মধ্যে ট্রেন্ড হয়, গানের মধ্যে যেরকম গানের ট্রেন্ড হয়, মিউজিকের মধ্যে মিউজিকের ট্রেন্ড হয়, মিমসের মধ্যেও তো ট্রেন্ড হয়, তাই না? সিমিলার ভাবে ডিজাইনের মধ্যেও কিছু ট্রেন্ড থাকতো আগে, যে কোনো একটা ব্র্যান্ড যদি কোনো একটা ডিজাইন করতো এবং ওই ডিজাইনটা যদি ভালো হতো সবগুলো ব্র্যান্ড ওই সেম ডিজাইন করতো। কেন? কারণ তারা এই ট্রেন্ডে অংশ নিত। তো এখনকার সময় এসে এই ট্রেন্ড আর কেউ দেখা মানে এবং ওই সময় আরেকটা জিনিস ছিল যে এই ট্রেন্ডটা অনেকদিন সাস্টেইন করতো। 1 সপ্তাহ ধরে একই ট্রেন্ড দেখতেছি বা 5 দিন ধরে একই ট্রেন্ড দেখতেছি, দেখতে 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 এখন হচ্ছে জিনিসটা মানে মাথার ভিতরে আর কাজ করতো না যে এটা তো দেখছি আর কত দেখবো। বাট এখনকার যুগে এসে এআই এমন একটা রেভলিউশন নিয়ে আসছে, আমাকে আর ট্রেন্ড দেখতে হয় না। প্রতিদিন এখন ঘুম থেকে ওঠার পরে যখন ফেসবুকে যাই দেখি যে আজকে এই ব্র্যান্ডটা এরকম ডিজাইন করছে, ওই ব্র্যান্ডটা অমুক ডিজাইন করছে, এবং ডিজাইন দেখে সরাসরি বোঝার উপায় থাকে না যে এটা কি পুরো একটা এআই দিয়ে করা না ম্যানুয়ালি করা। হয়তো একটু ভালোভাবে দেখলে ঘাটাঘাটি করলে তখন হয়তো বোঝা যায় হ্যাঁ এখানে একটা বানানে ভুল আছে, তার মানে এটা এআই দিয়ে করা, এখানে ছবিটা ভালো মতো ব্লেন্ড হয় না, তার মানে এটা এআই দিয়ে করা। বাট আগেকার যে একটা সময় ছিল যে আগে একটা ট্রেন্ড অনেকদিন পর্যন্ত সাস্টেইন করতো, এখন আর ওই সময়টা নাই যে এখন একটা ট্রেন্ড অনেকদিন পর্যন্ত সাস্টেইন করবে। একটা ট্রেন্ড শেষ হইতে না হইতে আরেকটা ট্রেন্ড চলে আসে, নিউজের মতো। একটা জিনিস ভাইরাল হয়, ওইটা শেষ হইতে না হইতে আবার আরেকটা জিনিস চলে এসে ওইটা আবার ধামাচাপা পড়ে যায়। ডিজাইনের ট্রেন্ড এখন কাইন্ড অফ এরকম হয়ে গেছে। তো যাই হোক, আমরা যেখানে ছিলাম যে এতগুলো জিনিস থাকা সত্ত্বেও আমরা এতগুলো জিনিস থাকা সত্ত্বেও আমরা ঘুরে ফিরে ওই যে থাম্বনেল, সোশ্যাল মিডিয়া, ব্র্যান্ডিং, লোগো এগুলাতে যাচ্ছি। তাহলে কি স্যার এগুলো দরকার নেই? এগুলো দরকার আছে, বাট এগুলোর সাথে সাথে আমাদের আরো যে নিশগুলো আছে এগুলো নিয়েও এক্সপ্লোর করতে পারতে হবে যাতে আমরা মার্কেটে টিকে থাকতে পারি। বুঝতে পারছি? ওকে, এতটুকু পর্যন্ত কারো যদি কোনো প্রশ্ন থাকে বলেন। ও থাম্বনেল ডিজাইনটা কি, চলেন দেখাই। কার ভিডিও দেখব? যেমন এই যে এটা একটা ভিডিও, এবং এই ভিডিওটা যখন আমি প্লে করব তখন এখানে একটা ছবি দেখা যাচ্ছিল লাইভ ইভেন্ট অ্যান্ড ওয়ার্কশপ। এখন যখন আমি ভিডিওটা প্লে করলাম এখন কি ছবিটা দেখা যাচ্ছে না? সো এটা হচ্ছে কোন একটা ভিডিও কিরকম হবে বা ওই ভিডিওতে কি নিয়ে আলোচনা করা হবে ওইটার একটা টাইটেল বলা চলে। যেমন আমি যদি এখানে বলি যে আচ্ছা আমি মিস্টার বিস্ট পেজে আসি, ভিডিওতে আসি। ভিডিওতে আসার পরে দেখেন এখানে মিস্টার বিস্ট সাধারণত যে ধরনের ভিডিও করে যে গেমের ভিডিও করে, তাই না? যে আমরা 5 দিন ধরে একটা গেম খেলবো, 10 দিন ধরে একটা গেম খেলবো। আচ্ছা, তো এখন এই যে একটা গেম বা এই যে একটা তার ভিডিও, এই ভিডিওটা যখন আমি প্লে করতেছি, প্লে করার আগে দেখেন এখানে একটা ছবি আছে, এটাকে আমরা মূলত বলতেছি থাম্বনেল। মানে একটা থাম্বনেল বলতে বুঝে যায় এই ভিডিওতে কি আলোচনা করা হয়েছে ওইটার একটা সারাংশ, ওইটার একটা সারমর্ম। আমি যদি আরো আসি যে বাংলাদেশে কিছু ইয়ে আছে না, ওই যে খায় যে একটা বেডি আছে না, খায় নাম জানো কি ভুলে গেছি, মনে পড়ছে, ক্ষুধা লাগছে, এই যে। যেমন আমি যদি এখানে আসি ভিডিও, তাহলে ও কি করছে আজকে হচ্ছে সে কাচ্চি রান্না করছে। সো কাচ্চি দিয়ে তার ছবি দিয়ে একটা হেডলাইন দিয়ে একটা হচ্ছে ছবি বানাইছে, পুরান ঢাকার তেহারি, তারপর হচ্ছে কষানো ভুনা মুরগি, হচ্ছে কাঁচা আমের রেসিপি। এই যে দেখেন প্রত্যেকটা ভিডিও শুরুতে একটা যে ছবি দেয়, এই ছবিটাকে মূলত আমরা বলতেছি থাম্বনেল, একটা ভিডিওর ওভারভিউ বলতেছি। আচ্ছা গেল, ওকে। আর কারো কোনো প্রশ্ন আছে? একসাথে 2-3টা নিশ চাইলে সিলেক্ট করতে পারেন, বাট আপনাকে অ্যাকচুয়ালি মানে ওই তো হইতে হবে যে আমি একটা নিশের উপরে এক্সপার্ট হব আর বাকিগুলোর উপরে এক্সপার্ট হব না, এরকম না। সবগুলোই আমাকে এক্সপার্টিস থাকতে হবে। এবং এখনকার যে যুগটা, আগে একটা সময় ছিল যখন আমি ডিজাইন শেখা শুরু করছি, বা ওই দিন তো বললাম আপনাদের সাথে শেয়ার করলাম তো আমার ডিজাইনের স্টোরিটা। আমি যখন ওই সময় শুরু করছিলাম তখন একটা সময় এরকম ছিল যে আমার 1-2টা জিনিস জানলেই হইতো, বা আমি যদি শুধু লোগো নিয়ে কাজ করতাম, বা আমি যদি শুধু সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতাম তাহলে আমার হয়ে যাইতো, বা কভার ডিজাইন করতাম হয়ে যাইতো। কিন্তু এখনকার সময় এসে যখন আমরা মার্কেট একটু রিসার্চ করি বা বিভিন্ন জব সাইটে যখন আমরা যাই, জবের জন্য বিভিন্ন স্টুডেন্টদেরকে জবে কিভাবে অ্যাপ্লাই করতে হবে এটা যখন আমরা দেখাই, তখন আমি দেখছি যে এখনকার যে কোম্পানিরা তারা কিন্তু এখন শুধুমাত্র গ্রাফিক ডিজাইনার চাই এরকম না,
তারা গ্রাফিক ডিজাইনারের সাথে তারা কি চায়, তারা চায় ফটোশপের স্কিল থাকতে হবে, ইলাস্ট্রেটরের স্কিল থাকতে হবে, প্রিন্ট আইটেমের আইডিয়া থাকতে হবে, ট্রেন্ড আইডিয়া থাকতে হবে, এআই জানা থাকতে হবে, এআই দিয়ে কিভাবে ডিজাইন করে, এআই দিয়ে ডিজাইন করে কিভাবে মডিফিকেশন করে সেটার আইডিয়া থাকতে হবে, বেসিক ভিডিও এডিটিং জানতে হবে, বেসিক মোশন গ্রাফিক্স জানতে হবে। এগুলো জানলে তাকে প্রায়োরিটি দেওয়া হবে। অথচ টাইটেল দিয়ে রাখছে উই আর হায়ারিং গ্রাফিক ডিজাইনার। গ্রাফিক ডিজাইনের মধ্যে এই ক্রাইটেরিয়াগুলো চলে আসছে, বুঝতে পারছেন? এখন এটা হয়তো অনেক কোম্পানি মানে এটা নিয়ে যারা গ্রাফিক ডিজাইনার বা যারা জব চায় তাদের মধ্যে এবং যারা কোম্পানি এদের মধ্যে একটা বেশ ভালো একটা দ্বন্দ্ব আছে। কিরকম, আমি যদি অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার হিসেবে চিন্তা করি, বা আমি যদি একজন শুধু জব হোল্ডার হিসেবে চিন্তা করি যে আমি হইলাম গ্রাফিক ডিজাইনার, আমি কেন ভিডিও এডিট করব? আমি হচ্ছে একজন গ্রাফিক ডিজাইনার, আমাকে নিচে হইলো মানে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করার জন্য আমি কেন প্যাকেজিং করব, আমি কেন ব্র্যান্ডিং করব? এটা আমার জায়গা থেকে ঠিক, আমি বলতেই পারি। তাহলে এবার আমরা একটু কোম্পানির দিক থেকে চিন্তা করি। মনে করেন আপনি একটা কোম্পানির ওনার বা আপনি একটা কোম্পানির সিইও বা বেশ ভালো একটা দায়িত্বে আপনি কোম্পানির আছেন। এখন কোম্পানি যেহেতু আপনি কোম্পানির একটা ভালো পজিশনে আছেন, দ্যাট মিনস কোম্পানি আপনাকে বেশ হ্যান্ডসাম একটা স্যালারি দিচ্ছে, এবং কোম্পানি আপনাকে হ্যান্ডসাম স্যালারি এজন্যই দিচ্ছে যাতে আপনি কোম্পানির জন্য ভালো কিছু একটা করতে পারেন, ঠিক না? এখন যখন কোম্পানি কোনো কিছু হায়ারিং করবে বা কাউকে যখন হায়ার করবে, তখন কোম্পানি কয়েকটা জিনিস চিন্তা করে যে আমি এমন একজন অ্যাপ্লিক্যান্টকে হায়ার করব যে ভালো অ্যাডাপ্ট করতে পারে। অ্যাডাপ্ট করতে পারে বলতে আমার এই পরিবেশের সাথে যে সে যত ভালো হচ্ছে পরিবেশটা নিতে পারবে। এরপর হচ্ছে সে যে অফিসে কাজ করবে ওই অফিসে যে কলিগরা থাকবে কলিগদের সাথে ভালো একটা হচ্ছে টিমমেট বা একটা গ্রুপ ওয়াইজ কাজ করা বা হচ্ছে গ্রুপ করে কাজ করা, এই জিনিসটা থাকতে হবে, ডেডলাইন মেনটেন করতে হবে, এরকম জিনিস তারা চায়। এখন মনে করেন আপনি একটা কোম্পানির ওনার, আপনি যখন হায়ার করবেন আপনার কাছে দুইটা সিভি আসলো। দুইটা সিভির কি কি? একটা হচ্ছে সে শুধুমাত্র গ্রাফিক ডিজাইন জানে এবং হচ্ছে বেসিক কম্পিউটার বা কম্পিউটার অপারেটিং এর যে কাজগুলা, প্রিন্টিং করা, হাবিজাবি যে কাজগুলো কম্পিউটারের বেসিক কাজ, এগুলো সে করতে পারে। আরেকজনের সিভি আপনার কাছে আসলো, সেটা হইলো যে সে গ্রাফিক ডিজাইনও জানে, এরপর হচ্ছে কম্পিউটার অপারেটিং এর যা যা কাজ আছে সেগুলোও জানে, এবং একই সাথে সে এইটা জানে যে কিভাবে ওই সোশ্যাল মিডিয়াগুলা ফেসবুকে পোস্ট করতে হয় এবং পোস্ট করার সময় ক্যাপশনে কি কি লিখলে, কন্টেন্টটা কিভাবে লিখলে ওটাতে হচ্ছে রিচ বেশি আসবে, কোন সময় পোস্ট করলে, কোন দিন কোন তারিখে কয়টার সময় পোস্ট করলে রিচ বেশি হয়, এই আইডিয়াটা তার আছে। তাহলে এবার আপনি কোম্পানির জায়গা থেকে যদি চিন্তা করেন আপনি কাকে হায়ার করবেন বলেন? সেকেন্ড জনকে। তার কারণ কোম্পানি চায় যে আমি অল্প টাকার মধ্যে এমন একজনকে পাচ্ছি যে মাল্টি ট্যালেন্টেড। বাট যে গ্রাফিক ডিজাইনার সে তো মনে করছে যে সে যেহেতু গ্রাফিক ডিজাইনের জন্য পোস্ট দিছে, আমি তো গ্রাফিক ডিজাইনের জন্য অ্যাপ্লাই করলাম, তাহলে আমার হলো না কেন? কারণ আমরা হয়তো আমাদের জায়গা থেকে চিন্তা করতেছি, বাট আমি যখন কোম্পানির জায়গা থেকে চিন্তা করব তখন আমাদের মনে হবে যে হ্যাঁ, একটা কোম্পানি যদি আমরা রান করতে চাই তাহলে তো আমার এই জিনিসগুলো লাগে। তাহলে চিন্তা করেন গ্রাফিক ডিজাইনারকে দিতে হয়তো কোথাও 20,000, আর যে হচ্ছে ডিজিটাল মার্কেটার বা কন্টেন্ট রাইটার এই মানুষকে দিতে হয়তো আরো 20,000। মানে একটা কোম্পানির মাসে যাচ্ছে টোটাল 40,000। বাট আমি যদি 20,000 টাকা বা 40,000 বাদ দিলাম, আমি যদি 30,000 টাকা দিয়েও ওই ছেলেটাকে রাখি যে গ্রাফিক ডিজাইনার জন্য এবং কন্টেন্ট জেনারেট কিভাবে করতে হবে, পোস্ট কিভাবে করতে হবে সেটা রাখে, তাও তোমার মাস শেষে 10,000 টাকা বেঁচে যাচ্ছে। মাস শেষে 10,000 টাকা মানে বছর শেষে 1,20,000 টাকা, বেশ ভালো একটা অ্যামাউন্ট, রাইট? এই জন্য এই জায়গাগুলো থেকে চিন্তা করে মার্কেট আর আগের মতো নাই। এবং এখনকার যুগে আপনারা এটা মনে করেন না যে আমি শুধুমাত্র ফটোশপ জানি, ইলাস্ট্রেটর জানি, বেসিক এআই জানি, তাহলে আমি তো মনে হয় ডিজাইন করতে পারবো। আমি তো একটা কোর্স করে ফেলছি, আমার তো মনে হয় জীবনে আমার কোনোদিন কোর্স করা লাগবে না, এই কোর্স থেকে আমি সব কিছু শিখে যাব, এরপরে 5 বছর আমি যদি আর কোনো রিসার্চ না করি, ভিডিও না দেখে আমার কোনো সমস্যা নেই, এরকম না। মার্কেটটা এখন আর আগের মতো নাই, মার্কেট এখন প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। এজন্য আপনাদেরকে সবসময় মানে ট্রেন্ডটা কি হচ্ছে বা মার্কেট অ্যাকচুয়ালি কোন দিকে যাচ্ছে এই সম্পর্কে আইডিয়া থাকতে হবে, নাহলে আপনি কোনোদিনও হচ্ছে মার্কেটে সাস্টেইন করতে পারবেন। ইভেন এরকম সময় একটা সময় আসবে যে আপনাকে তখন বেসিক ডেভেলপার মানে যারা ওয়েবসাইট বানায়, এই ওয়েবসাইট যারা বানায় কি কি দিয়ে ওয়েবসাইট বানায়, একটা ওয়েবসাইটে কি কি জিনিস থাকে, একটা ওয়েবসাইট সুন্দর হওয়ার জন্য কি কি জিনিস লাগে, এখানে যারা সিএসসি তে পড়েন তারা জানে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, আরো কিছু জিনিসপাতি আছে। তো কোনটা দিয়ে কি কাজ করে, কোন ফরম্যাটে কোন ধরনের কাজ হয়, এই জিনিসগুলো জানা লাগবে। নট যে আপনাকে পুরো কোডিং করে ওয়েবসাইট বানাইতে হবে। ওই বেসিক জিনিসটা আমি যদি না জানি তাহলে আমি এআই কে কম্বিনেশন করে, গ্রাফিক ডিজাইন কম্বিনেশন করে আমি আমার কাজটা করতে পারবো না এবং মার্কেট থেকে আমি পিছিয়ে যাব। বুঝতে পারছি? তো এটা আবার ভাইবেন না কখনো যে একটা কোর্স করছি, একটা কোর্স করেই শেষ, সামনে আর কোনো কোর্স করা লাগবে না, আর ভিডিও দেখা লাগবে না, যা দরকার সব হচ্ছে এই
এখান থেকেই দিয়ে দেওয়া হবে, এরকম না। আমাদের যতটুকু সিলেবাসে আছে আমি চেষ্টা করি আপনাদেরকে সবসময় সিলেবাসের বাইরে দেওয়ার। যেমন পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য কিন্তু জাস্ট এখানে বেসিক আলোচনা করা ছিল, যে আমাদের একটা ইয়া ছিল, এখানে আমরা বেসিক আলোচনা করব। বাট আমি কেন আপনাদেরকে ডকুমেন্টেশন করে পড়াই এটা আপনারা হয়তো এখন বুঝতেছেন না, বাট ডকুমেন্টেশন জিনিসটা অ্যাকচুয়ালি এত ইম্পর্টেন্ট, যখন আপনারা তার পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য এই পুরো ক্লাস ভিডিওতে আর দেখবেন না, যখন আপনারা এই ডকুমেন্টটা দেখবেন তখন আপনাদের পুরো ক্লাসটা মাথায় থেকে যাবে। সো এমন কিছু জিনিস আমি আপনাদেরকে ক্লাসে মাঝে মাঝে দেওয়ার চেষ্টা করি যেগুলো হচ্ছে সিলেবাসের বাইরে আসলে, তারপর আপনারা হোমওয়ার্ক করেন না। তো এরকম যদি হয় তাহলে তো আর কিছু বলে লাভ নাই। চলেন আমরা আবার ব্যাক করি। আচ্ছা তাহলে বলবেন এতটুকু পর্যন্ত আর কারো কোনো সমস্যা আছে? কারো প্রশ্ন নেই? আচ্ছা তাহলে আমি পরের স্টেপে যাওয়ার আগে এখানে একটা পজ দেই, পজ দিয়ে বলি যে এতদিন পর্যন্ত আপনারা তো অনেকগুলো ডিজাইন দেখছেন এবং এটার অ্যান্সার প্রত্যেকে দিতে হবে যে আপনি এই প্রতিটা জিনিস দেখে বা এই কোর্স যখন আপনি শুরু করছেন, শুরু করার পরে অনেকগুলো ডিজাইন আমরা শিখছি, অনেকগুলো সফটওয়্যার আমরা শিখছি, দুইটা অ্যান্সার আমাকে দিবেন কোন সফটওয়্যারে কাজ করতে আপনার ভালো লাগে এবং আপনি এতদিনে কি মনে করছেন যে আমার অ্যাকচুয়ালি এই নিশটা হইলে ভালো হতো বা এই নিশে আমি কাজ করতে আগ্রহী কেন, কোন জিনিসের উপরে বেস করে বলবো, আপনি কোনটা কাজ করে মজা পান এবং আপনি কোন কাজগুলো আগে বেশি করছেন, এই দুইটা জিনিসের অ্যান্সার আমাকে দিতে হবে। বুঝছি? তাহলে মোহাম্মদ ইফাজ আপনাকে দিয়ে শুরু করি, বলেন। সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন সাহেব, ইলাস্ট্রেটর আর লোগো। তাওসিফ, সোশ্যাল মিডিয়া পোস্ট। আশরাফ, ফটোশপ। ফটোশপের কোন ডিজাইন ভালো লাগে? সোশ্যাল মিডিয়া। আছে প্রিয়ম, ক্যানভা। এটা ভালো ছিল, হ্যাঁ ভালো কথা। আপনাদের কিন্তু যে ফটোশপ ইলাস্ট্রেটর পাশাপাশি কিন্তু ক্যানভার নলেজও ভালো লাগবে। কিসের? গেমিং ব্যানার। হ্যাঁ ক্যানভা কিন্তু খুব ভালো একটা জিনিস, যদিও আমরা যারা প্রফেশনালি ডিজাইন করি আমরা অ্যাকচুয়ালি ক্যানভা ডিজাইনারদেরকে দেখতে পারি না, ঠিক আছে? বাট এখনকার সময়ে এসে অ্যাকচুয়ালি ক্যানভাটা এরকম নাই, ক্যানভাটা আর আগের মতো নাই। ইভেন আমি একটা সময় নিজেও আমি ক্যানভার হেটার ছিলাম, ঠিক আছে? আমি একটা সময় আমি ক্যানভা দিয়ে ডিজাইন করতাম, যে ডিজাইন ক্যানভা দিয়ে করলে হয়তো 5 মিনিটে করা সম্ভব, বাট আমি ফটোশপে 20 মিনিট ধরে সুন্দর করে লাইটিং দিয়ে করতাম। বাট এখন যেহেতু এআই চলে আসছে, ক্যানভা অনেক আপডেট হয়েছে, তো আমি মনে করি যে হ্যাঁ এখন আপনারা চাইলেও ক্যানভা দিয়ে ডিজাইন করতে পারেন। কেন? তাই বলে স্যার আমরা এত কষ্ট করে ফটোশপ শিখছি, ইলাস্ট্রেটর শিখছি, এখন আবার আপনি বলছেন ক্যানভা শেখার জন্য। দ্য থিং ইজ, আপনি যখন ক্লায়েন্টকে কোনো ডিজাইন দিবেন, ক্লায়েন্টের এটা মাথা ব্যথা না যে আপনি এটা এআই দিয়ে বানাইছেন, না আপনি এটা ফটোশপ দিয়ে বানাইছেন, ইলাস্ট্রেটর দিয়ে বানাইছেন, না ক্যানভা দিয়ে বানাইছেন। আপনার কাছে আপনি যদি ক্লায়েন্টকে প্রোডাক্টটা দিতে পারেন, ডিজাইনটা দিতে পারেন, তাহলে হয়েছে। যেমন গত ক্লাসে আমাদের বিরিয়ানি খাইতে ইচ্ছা করছিল না, আমরা বিরিয়ানি বানাইছিলাম, মানে বিরিয়ানি একটা টাইপোগ্রাফি বানাইছিলাম। এখন আপনি দোকানে গেলেন, আপনি বিরিয়ানি খাবেন, এখন দোকানদার বিরিয়ানি প্রেসার কুকারে বানাইলো না পাতিলে বানাইলো না বড় ডেকচিতে বানাইলো, এটা কি আপনার জানা দরকার আছে? আপনার জানা দরকার দুইটা জিনিস, যে জিনিসটা ভালো পরিবেশে বানানো হয়েছে কিনা আর আমি বিরিয়ানি পাইতেছি কিনা। এখন সে কড়াইতে বানাক, প্রেসার কুকারে বানাক, বড় ডেকচিতে বানাক, রাইস কুকারে বানাক, আপনার কোনো ঝামেলা আছে? আপনার বিরিয়ানি পাইলেই হয়েছে, ঠিক না? সিমিলার ভাবে ক্লায়েন্টের ডিজাইনটা দরকার। এখন আপনি সেটা ক্যানভা দিয়ে বানান বা ফটোশপ দিয়ে বানান, ইলাস্ট্রেটর দিয়ে বানান, এটা একটা জিনিস। বাট ক্লায়েন্ট যদি কখনো বলে যে আমাকে লেয়ারটা মেনটেন করে দিতে হবে, সেক্ষেত্রে ক্যানভাতে আমি জানি না লেয়ার মেনটেন করা যায় কিনা, তখন আবার আমাকে ফটোশপ বা ইলাস্ট্রেটর এই জায়গাতে আসতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে ক্লায়েন্টরা বলে না লেয়ার মেনটেন করার জন্য, বাট কিছু ক্লায়েন্ট আছে, যেমন প্রিন্টিং এর ক্ষেত্রে প্যাটার্ন ডিজাইনের কিছু ক্লায়েন্ট, প্যাকেজিং এর কিছু ক্লায়েন্ট, কারণ এই জিনিসগুলো একটু জটিল, তো এগুলোর জন্য জটিল বললে ভুল হবে, একটু ক্রিটিক্যাল, মানে এখানে হিসাব কিতাব একদম ঠিক রাখতে হয়। কারণ আমি যদি একটা লেভেল ডিজাইন করি, এখানে 1 ইঞ্চি এদিক সেদিক হলে তো এটা প্রোডাক্টের ঠিকঠাক মতো ফিট হবে না। সো এই জন্য এই জায়গাটা একটু জটিল, এজন্য মানে এই দিক থেকে জটিল, ডিজাইন করা জটিল না, ওই জায়গা থেকে ক্লায়েন্ট অনুসারে বলে যে লেয়ার মেনটেন করে দেওয়ার জন্য। সো তখন হচ্ছে ক্যানভা দিয়ে করলে তো সেটা লেয়ার মেনটেন করা পসিবল হয় না, এটাই। ঠিক আছে, পরে ফটোশপে কোন ডিজাইন? সোশ্যাল মিডিয়া। আপনার? ইলাস্ট্রেটর, লোগো এন্ড প্যাটার্ন। লোগো এন্ড প্যাটার্ন। আপনার? বিজনেস কার্ড ডিজাইন। আপনার? ফটোশপ। আপনার? সোশ্যাল মিডিয়া। আপনার? প্রোডাক্ট ডিজাইন। পিছনে সেকেন্ড বেঞ্চ, এই কর্নারে, হ্যাঁ ইলাস্ট্রেটর। কোন ডিজাইন করতে ভালো লাগে? নাম জানি না। আপনার কোনটা? ইলাস্ট্রেটর। কোন ডিজাইন? লোগো। আপনার? ইলাস্ট্রেটর। কোন ডিজাইন চুজ করছেন? করেন নাই। পিছনে? ফটোশপ। আচ্ছা, কোন ক্যাটাগরি?
সোশ্যাল মিডিয়া। দেখেন আমি কিন্তু শুরুতেই বলছি, আমি কিন্তু শুরুতে আপনাদেরকে জিজ্ঞেস করি নাই, শুরুতে আমি ঘুরে ফিরে একই জিনিস বলছি যে মানুষ ঘুরে ফিরে ওই সোশ্যাল মিডিয়া, প্রোডাক্ট ডিজাইন, ব্যানার ডিজাইন, থাম্বনেল এগুলো নিয়ে ডিজাইন করে। আমি বলতেছি না এটা খারাপ, এটা অবভিয়াসলি ভালো, কারণ একটা জিনিসে আপনার এক্সপার্টিস আছে, এটা অবশ্যই ভালো। আমি বলবো যে আপনারা এটার সাথে সাথে আরো বেশ কিছু নিশ খুঁজে বের করেন, যেটা দিয়ে আপনারা আপনাদের পার্সোনাল ব্র্যান্ডিংটা দাঁড় করাইতে পারবেন। এবং আরেকটা জিনিস, আমাদের আরো কিছু জিনিসপাতি এখানে আছে। তো পার্সোনাল ব্র্যান্ডিং মানে কিন্তু এইটা না যে আমার কোনো একটা টেমপ্লেট আকারে পোস্ট করে দেওয়া, বা হচ্ছে আমি একটা ডিজাইন টেমপ্লেট রেডি করলাম, ওই টেমপ্লেট আলোকে আমি পোস্ট করলাম, এটা পার্সোনাল ব্র্যান্ডিং না। পার্সোনাল ব্র্যান্ডিং হচ্ছে দ্য স্টোরি, আমি অ্যাকচুয়ালি কি স্টোরি পোস্ট করতেছি। আবার ফেসবুক স্টোরি না, কিন্তু ইনস্টাগ্রাম স্টোরি না, আমি আমার কন্টেন্টের মাধ্যমে কি বুঝাইতে চাই, আমি আমার কন্টেন্টের মাধ্যমে আমার অডিয়েন্সকে কি দিতে চাই। যেমন আমি যদি একটু এখানে আসি, আপনারা তো সবাই কম বেশি গ্রামীণ ফোনের পোস্ট দেখছেন না, বাংলা লিঙ্কের পোস্ট দেখছেন, রবির পোস্ট দেখছেন। এখন আমাকে একটা কথা বলেন, এই যে বাংলা লিঙ্ক, গ্রামীণ, রবি, এই তিনটাই কিন্তু টেলিকম কোম্পানি, সিম কোম্পানি। তিনটা টেলিকম কোম্পানি হইলেও তিনজনের যদিও টার্গেট অডিয়েন্স সেম, বাট টার্গেট অডিয়েন্সের ভিতরে আরো কিছু সাব অডিয়েন্স আছে। গ্রামীণ ফোনের কিছু সাব অডিয়েন্স আছে, বাংলা লিঙ্কের কিছু সাব অডিয়েন্স আছে, রবি এয়ারটেলের কিছু সাব অডিয়েন্স আছে। এগুলো কখনো নোটিস করছেন আপনারা? কিরকম? যেমন আমি একটা উদাহরণ দিই, গ্রামীণ ফোনের যতগুলা পোস্ট, গ্রামীণ ফোনের যতগুলা ভিডিও, গ্রামীণ ফোনের যতগুলা থিম সং, সবগুলা দেখবেন যে ইমোশনাল কেন্দ্রিক। ওরা সবসময় ইমোশনকে ফোকাস করে, মানুষের ইমোশন নিয়ে হচ্ছে ওরা কাজ করে, ঠিক আছে? বাংলা লিঙ্ক সবসময় ফেস্টিভ্যাল নিয়ে কাজ করে, পয়লা বৈশাখ, তারপর হচ্ছে ঈদ, পূজা, যত ধরনের ফেস্টিভ্যাল আছে, উৎসব আছে, বাংলা লিঙ্ক দেখবেন যে এগুলো নিয়ে কাজ বেশি করে। রবি কাজ করে কাদেরকে নিয়ে তাহলে বলেন? কাদেরকে নিয়ে? না, রবি কাজ করে, রবি আর এয়ারটেল এই দুজন কাজ করে হচ্ছে যারা কি বলে এটা, ইয়াং পিপল নিয়ে, ইয়াং জেনারেশন নিয়ে হচ্ছে রবি কাজ করে, ঠিক আছে? এবার চলেন আমরা একটু দেখি যে কি রকম ব্যাপারটা। আমি একটু গ্রামীণে যাই, যেমন ওদের কভারে দেখেন সুন্দর একটা ডিজাইন, এখানে একটা ইমোশন কাজ করে, এখানে রাইট, স্বপ্ন যাবে বাড়ি, একটা ইমোশনের ব্যাপার সেবার এখানে আছে। এরপরে হচ্ছে এই যে অ্যাওয়ারনেস পোস্ট, অ্যাওয়ারনেস পোস্ট হচ্ছে অনেকেই করে, কোন বয়সে কোন টিকা দিতে হয়, এটাকে আমরা বলি অ্যাওয়ারনেস পোস্ট, মানে সতর্কতামূলক পোস্ট। অ্যাওয়ারনেস পোস্ট আর কি কি হতে পারে, যেমন সামনে কোরবানি আসতেছে, কোরবানির সময় কি কি সতর্কতা অবলম্বন করতে হয়, কি কেমন পশু দিয়ে কোরবানি কবুল হবে, কোরবানির পশু ক্রয় করার জন্য হালাল অর্থ না হারাম অর্থ, এগুলো হচ্ছে অ্যাওয়ারনেস পোস্ট, ঠিক আছে? অ্যাওয়ারনেস পোস্ট এটা সবগুলো কোম্পানি করে। এরপরে হচ্ছে যেমন আরেকটু দেখায়, এই যে দেখেন, এই যে ছোটবেলার একটা কবিতা, এই ছোটবেলার কবিতার সাথে সবার একটা ইমোশন আছে না? তো আমি শুরুতেই বলছি গ্রামীণ ফোন ইমোশন নিয়ে কাজ করে। এরপরে হচ্ছে এই যে দেখেন, গ্রামীণ ফোন সবসময়, এটা ঈদের সময় পোস্ট, খেয়াল করছেন? গ্রামীণ ফোন অলওয়েজ ইমোশনাল পোস্ট করে। আমি যদি এবার একটু যাই বাংলা লিঙ্কে, বাংলা লিঙ্ক ডিজিটাল, ফটোস, বাংলা লিঙ্ক সবসময় কাজ করে ফেস্টিভ্যাল নিয়ে, বিভিন্ন উৎসব নিয়ে, রাইট? বাংলা লিঙ্ক সবসময় উৎসব নিয়ে কাজ করে, এই যে উৎসব নিয়ে ওদের কাজগুলো বেশি দেখা যায়, ঠিক আছে? যদিও হ্যাঁ এটা না, এটা হচ্ছে ওদের সার্ভিস রিলেটেড পোস্ট। আচ্ছা, এরপর আমি যদি আসি রবিতে, এই যে কারো প্রতিদিনের গল্পটাকে পথে খোঁজা, আচ্ছা এটা না, আমি যদি একটু এখানে আসি, এই যে দেখেন, খেলা কারা দেখবে? আপনার দাদা খেলা দেখবে? হ্যাঁ, আপনার দাদা খেলা দেখে, আচ্ছা সবার দাদা তো আর দেখে না। আচ্ছা, বা হচ্ছে যারা বাপ চাচারা আছে, ফুবারা আছে, তারা কিন্তু খুব একটা এরকম খেলাধুলা দেখে না। এই যে সামনে যে ওয়ার্ল্ড কাপ আসতেছে, আপনারা ঝগড়া লাগাবেন আর্জেন্টিনা না ব্রাজিল, হ্যাঁ, তো এই ঝগড়া কিন্তু আপনাদের যারা চাচারা ফুবারা আছে তারা আবার লাগাবে না। সো রবি সবসময় কাজ করে ইয়াং পিপল দিয়ে। দেখেন ওদের যতগুলা পোস্ট আছে সবগুলা পোস্টে কিন্তু ইয়াং পিপল রিলেটেড পোস্ট, খেয়াল করছেন? কিছু আছে হচ্ছে বাচ্চাদের রিলেটেড, সবসময় তো আবার মানে একই নিশে পোস্ট করলে হবে না, কিছু অ্যাওয়ারনেস পোস্ট, কিছু সার্ভিস রিলেটেড পোস্ট তাদের করতে হয়। সো ওভারঅল যদি আপনি দেখেন, প্রত্যেকটা মার্কেটেরই, প্রত্যেকটা ব্র্যান্ডেরই তাদের নিশ আছে, মানে নিশ তো আছে ঠিকই, টার্গেট অডিয়েন্স আছে, টার্গেট অডিয়েন্সের ভিতরে আর কিছু সাব অডিয়েন্স আছে, তারা ওইগুলো নিয়ে কাজ করে। তো আমাদের ক্ষেত্রে একই জিনিসটা মেনটেন করতে হবে যে আমরা নিশ নিয়ে কাজ করব, আমাদের কিছু সাব নিশও লাগবে, এবং আমাদের অডিয়েন্স কার আমাদেরকে একটু চিন্তা করতে হবে। কথার কথা, আপনার অডিয়েন্স যদি হয় যে আপনি এমন মানুষদের জন্য কাজ করতে চান যে আপনি কোনো স্কুল
বা কলেজ বা এডুকেশন নিয়ে আপনি কাজ করতে চান, তাহলে আপনি যদি এডুকেশন নিয়ে কাজ করতে চান, আপনার ফ্রেন্ড লিস্টে এমন হইতে হবে যে আমার ফ্রেন্ড লিস্টে হয়তো কোনো স্কুলের প্রিন্সিপাল বা কোনো স্কুলের একজন অ্যাডমিন বা এরকম কেউ যাতে থাকে, যাতে সে আমার কাজগুলো দেখে। কেন? কারণ আমি যখন আমার ফেসবুক থেকে আমার স্টোরিগুলো শেয়ার করবো যে আমি এডুকেশন রিলেটেড পোস্ট করি, তখন যখন তার স্কুলের জন্য কোনো ব্যানার লাগবে, কোনো পোস্টার লাগবে, কোনো ডিজাইন লাগবে, সে সর্বপ্রথম আমার কথা চিন্তা করবে যে আচ্ছা এই ছেলেটাকে তো দেখি, ও তো ফেসবুকে রেগুলার পোস্ট করে, তাহলে ওটা নক দিয়ে দেখি এই কাজটা করতে পারবে কিনা। এইভাবে মূলত আমরা আস্তে আস্তে ক্লায়েন্ট পাওয়ার যে ব্যাপারটা, এই ব্যাপারটার দিকে গ্রো করি। তো অনেক সময় যেটা হয় যে আমরা আমাদের পার্সোনাল জিনিস আর হচ্ছে প্রফেশনাল জিনিস একসাথে গুলায় ফেলি। এর জন্য দেখা যায় আপনি কখনো হচ্ছে কারেন্ট নিয়ে মানে সার্কাজম পোস্ট দিতেছেন, আপনি কখনো হচ্ছে কি বলে যে মিম নিয়ে পোস্ট দিতেছেন, আপনি কখনো পরীক্ষা নিয়ে পোস্ট দিতেছেন, তাই না? তো এই জিনিসগুলো নিয়ে পোস্ট দেওয়ার ফলে দেখা যাচ্ছে আপনার আইডি যে কেউ ঢুকবে, ওই আইডিতে ঢুকলে মানুষ কনফিউজ হয়ে যায় যে আপনি অ্যাকচুয়ালি কি নিয়ে কাজ করেন। আপনি কি একজন মিম বিশেষজ্ঞ? আপনি কি শুধু মিম পোস্ট করেন? না আপনি কি একজন পলিটিশিয়ান? যেমন নির্বাচনের সময় আপনি তো ধুমধারাক্কা পলিটিশিয়ানের হচ্ছে মিম শেয়ার দিচ্ছেন, ধুমধারাক্কা হচ্ছে কন্টেক্ট শেয়ার দিচ্ছেন। আবার হচ্ছে এখন কারেন্টের একটা ইস্যু চলতেছে, জ্বালানি তেলের ইস্যু চলতেছে, আপনার আইডি থেকে আপনি ওইটাও শেয়ার দিচ্ছেন। আবার মাঝে মধ্যে আপনি ডিজাইন করেন, ডিজাইনও শেয়ার দিচ্ছেন। মানুষ কনফিউজ হয়ে যাবে যে আপনি আসলে কি পছন্দ করেন। সেই জন্য আমি সবসময় বলি এটা ম্যান্ডেটরি না, বাট এটা করাটা ভালো যে নিজের পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ দুটো আলাদা আলাদা রাখা। আপনি যেরকম অফিসে যে কাপড় ধোন না, আপনি যেরকম অফিসে যে আলু কাটেন না, সিমিলার ভাবে আপনার বাসায় এসে অফিসের কাজ করা উচিত না। এবং আমি পার্সোনালি এটা মেনটেন করি, আমি বাসায় যে অফিসের কাজ করি না। ক্লায়েন্টের কাজ থাকলে সেটা আলাদা হিসাব, কারণ আমরা 2 ক্লাস আগেই বলছিলাম ক্লায়েন্ট ইজ অলওয়েজ রাইট। সো ক্লায়েন্ট যা বলবে এটা কিছু করার নাই। বাট হ্যাঁ, আমি বাসায় যে কখনোই অফিসের কাজ করি না বা করতে পছন্দ করি না, আবার অফিসে এসেও আমি বাসার কাজ করতে পছন্দ করি না। তো এটা অ্যাকচুয়ালি আমার প্রেফারেন্স। সবাইকে যেটা মেনটেন করতে হবে নট নেসেসারি, এক একজনের এক এক রকম প্রেফারেন্স থাকে। এক একজনের এরকম যে না আমার অ্যাকচুয়ালি এরকম না, আমার যখন যে কাজ করতে মনে হবে যে হ্যাঁ এই কাজটা আমি এখন করতে পারবো, সেই কাজ করবে। কারো যদি মনে হয় যে না আমি আমার সোশ্যাল লাইফ, পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ আলাদা রাখবো, সে চাইলে সেটাও রাখতে পারে। ঠিক আছে, দেখলো কেন এই কথাগুলো বললাম? এই যে আমরা এখন পার্সোনাল ব্র্যান্ডিং করব, এই পার্সোনাল ব্র্যান্ডিংটা করব আমরা কয়েকটা প্ল্যাটফর্মে করব। কি কি প্ল্যাটফর্মে করবো? আই গেস আমার এদিক থেকে আসা উচিত না কোন দিক থেকে আসা উচিত? এই তো পাইছি। এটা কোনটা? এটা হলো এইটাই। তুমি এখানে থাকো, বড় হয়ে যাও। ওকে, ডান। এবার তুমি নিচে নামো। এই তো ঠিক আছে। তো এবার আসি আমরা প্ল্যাটফর্ম। কোন প্ল্যাটফর্মে আমরা আমাদের পার্সোনাল ব্র্যান্ডিংটা রেডি করব? শুরুতেই আসতেছে ফেসবুক। ফেসবুকে আমরা কোন ধরনের পোস্ট করব? ইন্টারমিডিয়েট লেভেল, প্রফেশনাল লেভেল। মানে ইন্টারমিডিয়েট বলতে হচ্ছে বেসিক লেভেল, বিগিনারও না আবার খুব বেশি প্রফেশনাল না, ইন্টারমিডিয়েট লেভেল। আর হচ্ছে প্রফেশনাল লেভেল মাঝে মাঝে আমরা পোস্ট করব। কারণ ফেসবুকে সবসময় যদি আমরা প্রফেশনাল পোস্ট করি, এটা অ্যাকচুয়ালি ফেসবুকের সাথে যায় না। কারণ টেকনিক্যালি বলতে ফেসবুক একটা সময় ভালো ছিল, কিন্তু এটা আপনারাও রিলেট করতে পারবেন মোরাললেস যে ফেসবুক এখন আর ওই প্ল্যাটফর্ম নেই, ফেসবুক এখন একটা বস্তি প্ল্যাটফর্ম হয়ে গেছে। এটা মানে না মানে ফেসবুকে আপনি যাই দেখতেছেন না কেন হচ্ছে এইটা কি সত্য নিউজ না এটা ফেক নিউজ, এটার কোনো যাচাই বাছাই নেই, ধুমধারাক্কা সে শেয়ার দিয়ে দিচ্ছে। সো এটা অ্যাকচুয়ালি প্রফেশনালের ভিতরে পড়ে না। বাট তারপরে যেহেতু আমাদের একটা পার্সোনাল ব্র্যান্ড বিল্ড করা দরকার, আমরা সেক্ষেত্রে ফেসবুকটাকে ব্যবহার করবো। বাট অবভিয়াসলি সেটা হবে ইন্টারমিডিয়েট লেভেল এবং হচ্ছে প্রফেশনাল লেভেলের মাঝে মাঝে করবো। দ্বিতীয়ত যে জিনিসটা সেটা হচ্ছে ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামের মধ্যে আমরা সাধারণত 2 ধরনের পোস্ট করি, একটা হচ্ছে স্ট্যাটিক, একটা হচ্ছে রিলস। স্ট্যাটিক বলতে বোঝায় যে যেগুলা মানে হচ্ছে নড়াচড়া করা, যেমন সোশ্যাল মিডিয়া পোস্ট, থাম্বনেল, এগুলাকে আমরা বলি স্ট্যাটিক ডিজাইন। ঠিক আছে, এই স্ট্যাটিক ডিজাইনগুলা আমরা ইনস্টাগ্রামে দিব এবং সেই সাথে আমরা রিলস যেগুলো আছে, রিলসও আমরা হচ্ছে ইনস্টাগ্রামে দিতে পারবো। কারণ ইনস্টাগ্রামে দেখবেন যে রিলসগুলো বেশি ভাইরাল হয় আর কি। হ্যাঁ, ফেসবুকেও রিলস থাকে, ইনস্টাগ্রামের রিলসটা যদি ফেসবুকের সাথে আপনার আইডি কানেক্ট করা থাকে, ইনস্টাগ্রামের পোস্টগুলো অটোমেটিক্যালি ফেসবুকে পোস্ট হয়ে যায়, এরকম অপশনে আছে। বাট ইনস্টাগ্রামের বাচ্চারা রিলসটা দিতে পারবে। এখন রিলস কিভাবে এডিট করবো বা ভিডিও কিভাবে এডিট করবো, এটা আমরা অন্য একটা ক্লাসে দেখবো। আমরা দেখবো যে ভিডিও নিয়ে অ্যাকচুয়ালি কিভাবে কাজ করতে হয় এবং এটা আরো মজার ক্লাস। এবার আমরা আসি টুইটার। টুইটারে আমরা সবসময় প্রফেশনাল লেভেলের পোস্ট করবো এবং এখানে আমরা এমন কোনো ধরনের পোস্ট করবো না যাতে এটা আনপ্রফেশনাল লাগে। যেমন ফেসবুকে আপনি এসে পোস্ট করতে পারেন যে পাথরে লিখো নাম ক্ষয়ে যাবে, হ্যাঁ, ব্যানারে লিখো নাম মুছে যাবে। বাট টুইটারে এসে আপনি এগুলা লিখতে পারবেন না। টুইটারে আপনাকে প্রফেশনাল পোস্টই দিতে হবে। আপনি হয়তো ফেসবুকে স্টোরি দিতে পারেন যে আজ আমার মন ভালো নেই, তারপর হচ্ছে আজকে দুপুরে বৃষ্টি হলো, খিচুড়ি খেলাম, কেমন হলো বন্ধুরা। এই ধরনের পোস্ট অ্যাকচুয়ালি ফেসবুকে মানায়, বাট টুইটারে অ্যাকচুয়ালি এই ধরনের জিনিস মানায় না। এরপর আসে হচ্ছে লিঙ্কডইন। লিঙ্কডইনে আমরা একদম পিওর প্রফেশনাল আবার পোস্টগুলো করব। একদম এখানে
কোনো ধরনের ক্লাটার যাতে না হয়, কারণ লিঙ্কডইন এমন একটা প্ল্যাটফর্ম যে লিঙ্কডইনে আমাকে হচ্ছে এখানে যারাই কাজ করে সবাই হচ্ছে সিরিয়াস মানুষজন, ঠিক আছে, এবং এখানে যে সবাই শুধুমাত্র ডিজাইনার বা সবাই মার্কেটার এরকম না, এখানে বড় বড় কোম্পানির হচ্ছে মালিক পক্ষ বলেন, সিও পক্ষ বলেন, বা এখানে যারা অ্যাকচুয়ালি অফিসে জব করেন তারা হয়তো রিলেট করতে পারবেন যে লিঙ্কডইন কিন্তু আমাদের অফিসে বেশ ভালো পরিমাণে একটা ইম্প্যাক্ট তৈরি করে। সো লিঙ্কডইন আমরা কখনোই আনপ্রফেশনাল পোস্ট দিব না, এবং লিঙ্কডইনে সবসময় আমরা প্রফেশনাল পোস্ট দিব, যতটা প্রফেশনাল এখানে থাকা যায়। লিঙ্কডইন আপনি চাইলে বাংলাতেও পোস্ট লেখালেখি করতে পারেন, ইংলিশে লেখাটা সবচেয়ে ভালো, বাট বাংলায় চাইলেও আপনি লিখতে পারবেন, কোনো সমস্যা নাই। তাহলে প্ল্যাটফর্ম সম্পর্কে কি ক্লিয়ার যে কোন প্ল্যাটফর্মে কি ধরনের পোস্ট করতে হবে? এতটুকু পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? এখন আমার প্রশ্ন হচ্ছে যে আপনাদের সবার হয়তো ফেসবুক অ্যাকাউন্ট আছে, হাইয়েস্ট হয়তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, টুইটার আর লিঙ্কডইন আছে কার কার? লিঙ্কডইন আছে, আচ্ছা, ম্যাক্সিমামেরই হচ্ছে নাই। তো আপনাদের যেটা করতে হবে টুইটার আর লিঙ্কডইন অ্যাকাউন্ট করে ফেলতে হবে, ঠিক আছে। লিঙ্কডইন করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, লিঙ্কডইন অ্যাকাউন্ট মানে করতে গেলে দেখা যাবে যে একটু প্রবলেম হচ্ছে, ভেরিফিকেশন নিচ্ছে না বা কোড দিলে কোড আসতেছে না, সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই, একটু পর আবার ট্রাই করবেন, দেখবেন যে লিঙ্কডইন অ্যাকাউন্টটা হয়ে গেছে। লিঙ্কডইন অ্যাকাউন্টের ক্ষেত্রে দেখবেন যে মাঝে মধ্যে আইডিটা রেস্ট্রিক্টেড হয়ে যায়, চান্দার দেশে পাঠায় যায় আইডি, ঠিক আছে। হ্যাঁ, আইডি কার্ড দিয়ে আনছেন, আইডি কার্ড দিয়ে যদি আনতে পারেন ভালো, আর যদি আইডি কার্ড দিয়ে না হয় তাহলে আবার পাসপোর্ট লাগে, পাসপোর্ট দিয়ে আনতে হয় আর কি। সো লিঙ্কডইনের ক্ষেত্রে যেটা করবেন যে এখানে এজন্যই বললাম যে লিঙ্কডইনে কখনো আনপ্রফেশনাল পোস্ট করবো না। এরপর হচ্ছে কমেন্টে অনেক সময় স্প্যামিং করে, দেখবেন যে একটা হয়তো মুভি আছে, মুভির নিচে লেখা যে আসুন আমরা সবাই নামাজ পড়ি, নামাজ বেহেশতে যাবে, খেয়াল করছেন কখনো? একটা মুভির নিচে এরকম কমেন্ট করা থাকে, দেখেন, খেয়াল করে দেখেন। হ্যাঁ, কিছু পাবলিক আছে, ফলো দিলে ফলো পাবেন, হ্যাঁ, লাইক ফলো দিয়ে পাশে থাকবেন, পাশে থাকলে পাশে পাবেন, লাইক ফলো দিয়ে পাশে থাকবেন, এরকম দেখবেন যে আছে, পিপল আছে, হ্যাঁ, সাপোর্ট পাবেন, এরকম আছে। সো এইভাবে জিনিস আমরা আবার লিঙ্কডইনে করতে যাবো না, এটা করতে গেলে দেখবেন যে আমাদের আইডি চান্দের দেশে পাঠাই দিছে। এই জন্যই বলছি যে এটা আমরা করতে পারবো, একটা প্ল্যাটফর্ম আছে যে বস্তি প্ল্যাটফর্মে করতে পারবো, কিন্তু এটা আমরা লিঙ্কডইনের মতো জায়গায় আমরা অ্যাকচুয়ালি করতে পারবো না। আচ্ছা, এরপরে আসি হচ্ছে আরেকটা প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে শর্টস আর রিলস। শর্টস আর রিলসের জন্য বা রিলস বা শর্টস এই জিনিসটা যে প্ল্যাটফর্ম থেকে সবচেয়ে বেশি ভাইরাল হচ্ছে সেটা হলো টিকটক। যদিও টিকটক এটা একটা এখন গালের মতো, যে দেখতে তারে টিকটকের মতো লাগতেছে, হ্যাঁ, টিকটকে এরকম চলে, সাপোর্ট দিলে সাপোর্ট পাবেন, পাশে থাকলে পাশে পাবেন, বাট এই যে রিলস, শর্টস, তারপর হচ্ছে এই যে জিনিসগুলা শর্ট ভিডিও ফর্মটা বেসিক্যালি টিকটক থেকেই ভাইরাল হচ্ছে। এখন কথা হচ্ছে যে স্যার তাহলে কি দিন শেষে এই ডিজাইন শিখে আপনি আমাদেরকে টিকটক করতে বলতেছেন? আমি আপনাদের টিকটক করতে বলতেছি, আপনি তো এরকম যে টিকটক করবেন না যে পাশে থাকলে পাশে পাবেন। অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে আমরা একটা টুলসের মতো ব্যবহার করবো, রাইট? আমরা টুলসের মতো ব্যবহার করবো জিনিসটা করবো। এখানে প্রত্যেকটা জিনিস এক একটা টুলস, এবং এই প্রত্যেক জিনিসকে আমরা টুলস হিসেবে ব্যবহার করব। টিকটক আর ইউটিউবে আমরা সাধারণত শর্টস বা রিলস যেগুলো আছে এগুলো আমরা পোস্ট করবো। তাহলে আমরা রিলসের জন্য দেখলাম যে তিনটা প্ল্যাটফর্ম, একটা হচ্ছে ইনস্টাগ্রাম, একটা হচ্ছে টিকটক, আর একটা হচ্ছে ইউটিউব। সো টিকটকের ক্ষেত্রে আপনি আপনার যে ডিজাইনগুলো আছে সেগুলো প্রসেস, ভিডিও কিভাবে বানাবেন, কন্টেন্ট জেনারেট কিভাবে করবেন, এগুলো আমরা দেখবো একটু পরে, সমস্যা নাই। এবং ভিডিও আমরা একটা ডেডিকেটেড ক্লাস আছে, এখানে আমরা পুরো ভিডিও নিয়ে কথা বলবো, ঠিক আছে। সো এই জায়গাগুলোতে আমরা রিলস নিয়ে কথা বলবো। এখানে আরেকটা কথা আছে, স্যার টিকটক নিয়ে কথা বলবো বা টিকটক নিয়ে কাজ করবে, মানুষ অ্যাকচুয়ালি কি বলবে? দেখেন, মানুষ অ্যাকচুয়ালি বলবে, অনেক কিছুই বলবে, বাট মানুষ আপনাকে এই পর্যন্ত যে বলে না এরকমও কিন্তু না। এই পর্যন্ত মানুষ আপনাকে অনেক কিছু বলে আসছে, নাকি বলে নাই? বলে আসছে, তার মানে ফিউচারেও বলবে। ওইটা জিনিস দেখে যদি আমরা অ্যাকচুয়ালি বসে থাকি তাহলে হবে না। বেসিক্যালি টিকটক আমরা একটা টুলস হিসাবে ব্যবহার করব। কথার কথা, একটা ছুরি যদি ডাক্তারের হাতে যায় তাহলে একটা মানুষের প্রাণ বেঁচে যায়, ওই একই ছুরিটাই যদি ডাকাতের হাতে যায় তাহলে একটা মানুষের প্রাণ চলে যায়। তাহলে এখানে দোষটা ছুরির। ছুরি এটা একটা টুলস, যে ছুরিটা চালাচ্ছে এটা হচ্ছে তার এক্সপার্টিজ, ঠিক আছে। সো টিকটক এটা একটা টুলস, এবার এটা আমাদের ব্যাপার দেখতে হবে। কিসে পপুলার হইতে ইনস্টাগ্রাম দিয়েও পপুলার হওয়া যায়, ইউটিউব দিয়েও পপুলার হওয়া যায়। কারণ আপনি মিস্টার বিস্টকে চেনেন, ও টিকটক করছে, মিস্টার বিস্ট ইউটিউব দিয়ে পপুলার হয়েছে। এরপরে আমি যদি ইনস্টাগ্রামের কথা বলি, এরপর ধ্রুব রাঠে যিনি, ও তো ইনস্টাগ্রাম দিয়ে পপুলার হয়েছে। সো সবসময় যেমন টিকটক দিয়ে পপুলার হতে হবে এরকম না, এবং এরকম উদাহরণ আমরা দেখিও না। এক একজনের ক্ষেত্রে এক একটা ক্লিক করে, কেউ হয়তো ইউটিউব দিয়ে পপুলার হয়েছে, কেউ হয়তো টিকটক দিয়ে পপুলার হয়েছে, অপু ভাই টিকটক দিয়ে পপুলার হয়েছে, তাই না? যাই হোক, তো এক একজনের ক্ষেত্রে এক একটা ক্লিক করে আর কি। আচ্ছা, এবার আসি
যাদের আমার এই অ্যাকাউন্টগুলো নাই, আমরা এই অ্যাকাউন্টগুলো করে ফেলবো অ্যাটলিস্ট লিঙ্কডইন পর্যন্ত। টিকটক বা ইউটিউব এটা পরের ধাপ, আপাতত লিঙ্কডইন পর্যন্ত আমাদের যাদের অ্যাকাউন্ট নাই আমরা এটা করে ফেলবো। ওকে, এবার আসি এখানে আরেকটা জিনিস যে স্যার আমরা তো, আপনি তো একটু আগে বললেন যে প্রফেশনাল অ্যাকাউন্ট আর পার্সোনাল অ্যাকাউন্ট, এখন আমি চাচ্ছি যে দুইটা আলাদা আলাদা করতে, তাহলে কি আমি আলাদা অ্যাকাউন্ট করব? আপনি চাইলে আলাদা অ্যাকাউন্ট করতে পারেন। আবার যদি আপনি বলেন যে স্যার আমি আলাদা অ্যাকাউন্ট না করে এখন তো আইডির সাথে লিংক করে পেজ চালানো যায়, তাহলে আমি কি পেজ খুলে ওই পেজ দিয়েও করতে পারবো? আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন আপনি কোনটা করবেন এটা টোটালি আপনার ইচ্ছা। আপনি যদি আলাদা প্রোফাইল দিয়ে করতে চান প্রোফাইল দিয়েও করতে পারেন, আপনি যদি কোনো পেজ দিয়ে করতে চান কোম্পানি নাম হিসাবে সেটা দিয়েও আপনি করতে পারবেন। বুঝতে পারছি? কথা কি ক্লিয়ার? ভেজাল আছে? ঠিক আছে, এবার আসি এরপর আমাদের ধাপটা কি? এরপর হচ্ছে আমাদের ধাপ প্রোফাইল অপটিমাইজেশন। এই যে আমরা অ্যাকাউন্টগুলো খুলবো বা অ্যাকাউন্টগুলো করবো, এইগুলার যে প্রোফাইলগুলো আছে প্রোফাইলগুলো অপটিমাইজ করতে হবে। এগেইন আমি আবারও বলছি, আপনি যদি চান আপনার পার্সোনাল এখন যে প্রোফাইল আছে ওইটাতেও আপনি মডিফাই করে কাজ করতে পারেন। আপনি যদি মনে করেন যে না আমি আমার পার্সোনাল প্রোফাইলে কিছু করবো না, এখানে আমার ফ্যামিলি মেম্বাররা আছে, স্কুলের টিচাররা আছে, স্কুল ফ্রেন্ডরা আছে, আমার পার্সোনাল লাইফ আলাদা থাকবে, আমি প্রফেশনালি আরেকটা অ্যাকাউন্ট করে ওই অ্যাকাউন্টে আমার প্রফেশনাল যা কাজকর্ম আছে ভার্সিটি অফিসের ডিজাইনের সব কাজ আমি ওইটা দিয়ে করবো, সেটাও আপনি করতে পারবেন। বুঝতে পারছি? কোনো সমস্যা নেই। এখন আপনি যাই করেন না কেন আপনার প্রোফাইলটাকে অপটিমাইজ করতে হবে। অপটিমাইজের কয়েকটা ক্রাইটেরিয়া আছে। প্রথম ক্রাইটেরিয়া হলো প্রফেশনাল প্রোফাইল পিকচার, একটা সুন্দর প্রোফাইল পিকচার দিতে হবে। আগে একটা সময় ছিল, যারা অনেক আগে থেকে 10-15 বছর থেকে যারা ফেসবুক চালান তারা হয়তো রিলেট করতে পারেন যে আগে আমরা কি করতাম, দেখবেন কিছু পাবলিক ছিল ফেসবুক অ্যাকাউন্ট খুলে একটা হয়তো পুতুলের ছবি, হয়তো বিড়ালের ছবি, হ্যাঁ মাই লাইফ মাই রুলস এরকম লেখা লিখে প্রোফাইল পিকচার দিত। খেয়াল করছেন? এখন আর অ্যাকচুয়ালি ওই রকম দিন না, এবং এখন যারা এই ধরনের কাজ করে তাদেরকে আমরা ছাপড়ি বলি। ঠিক আছে, ছাপড়ি বলে হচ্ছে আমরা তাদেরকে গালি টালি দিই। সো প্রোফাইল অপটিমাইজেশনের ক্ষেত্রে দেখেন, যেহেতু আমরা একটা প্রফেশনাল কাজ করতেছি, আমরা পার্সোনাল ব্র্যান্ডিং করতেছি, নামটাই হলো পার্সোনাল ব্র্যান্ডিং। কারণ আপনি যদি দেন যে ইফ ইউ আর ব্যাড আই এম ইউর ড্যাড, এটা যদি দেয় এটা কি হইলো? এটা কি যায়? এটা যায় না আসলে। ঠিক আছে, সো পার্সোনাল ব্র্যান্ডিং যেহেতু আমরা করতেছি এটার সাথে আমাদের সুন্দর একটা প্রফেশনাল প্রোফাইল পিকচার দিতে হবে। এখন স্যার প্রফেশনাল প্রোফাইল পিকচার বলতে আপনি কি বুঝাইতেছেন? এখানে আমি ক্রাইটেরিয়াগুলো লিখে রাখছি। প্রফেশনাল প্রোফাইল পিকচার বলতে বুঝাইতেছি আমি একটা হেডশট, যে আপনার নিজের একটা ফেসের একটা সুন্দর ছবি থাকবে। আচ্ছা, আর কি কি থাকতে হবে? একটা স্মাইলি ফেস থাকতে হবে, এরকম যাতে দেখা মনে না হয় যে আপনি ছবি তুলছেন দেখি আপনাদের মায়েরা বাধ্য করা হয়েছে ছবি তোলার জন্য। না, সুন্দর একটা ন্যাচারাল যাতে আপনাকে দেখে মনে হয় যে আপনি ছবি তুলছেন। সাজেকে যখন আপনি যান ছবি তুলতে তখন কিন্তু আপনারা বলা লাগে না যে এরকম হাসো এরকম, তখন কিন্তু ঠিকই আপনার পোজ বের হয়। তো কেন যেন প্রোফাইল পিকচার দেওয়ার সময় হচ্ছে আমাদের আর ফেস এক্সপ্রেশনটা আসে না, এটা উচিত না। এরপরে আসি কি জিনিস, নাইস প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড। এখানে ব্যাকগ্রাউন্ড বানানোটা ভুল আছে, স্পেলিংটা ইগনোর করেন। প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড, আপনি হয়তো কোনো একটা জায়গায় ঘুরতে গেছেন, কোনো একটা জায়গায় ঘুরতে যেয়ে আপনি এখানে একটা ছবি তুলছেন, আপনার ছবিটা বেশ ভালো হয়েছে, আপনি হয়তো শার্ট পরে ছবি তুলছেন বা স্যুট পরে বা পাঞ্জাবি যা পরে ছবি তুলছেন না কেন ছবিটা সুন্দর হয়েছে, আপনার ফেস এক্সপ্রেশন খুবই ভালো ছিল, কিন্তু ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ, ব্যাকগ্রাউন্ডে হয়তো গাছপালা আছে বা ব্যাকগ্রাউন্ডের জন্য আপনার ছবিটা ভালো মতো বোঝা যাচ্ছে না, তখন আমি কি করব? তখন আপনার তো ফটোশপ পারি, জাস্ট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে একটা সলিড ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব, বা এমন একটা ব্যাকগ্রাউন্ড দিব যাতে মনে হয় যে এটা একটা স্টুডিওতে তোলা। ঠিক আছে, আমার প্রোফাইলটা যাতে ওরকম প্রোফাইল পিকচারটা যাতে ভালো লাগে। ডু নট ইউজ মাস্ক ইন প্রোফাইল পিকচার। প্রোফাইল পিকচার আমরা কখনো মাস্ক ব্যবহার করব না, মাস্ক পরে আমরা প্রোফাইল পিকচার ইউজ করব না, এবং এটা কিন্তু ফেসবুকের ক্ষেত্রে, ইনস্টাগ্রামের ক্ষেত্রে, লিঙ্কডইন, টুইটারের ক্ষেত্রে, সবকিছুর ক্ষেত্রে। এরপরে আসি, আচ্ছা এতটুকু পর্যন্ত যাওয়ার পরে আমি প্রোফাইল পিকচারটা শেষ করে নামাজের ব্রেক দিব, তারপর আমরা কমন ফটো নিয়ে কথা বলবো। এখন এখানে কথা হচ্ছে, ঠিক আছে স্যার এটা তো আমরা বুঝলাম, কিন্তু এখন আমরা হচ্ছে যারা ফিমেলরা আছে, ফিমেলরা কি করবো? যে স্যার আমরা তো হচ্ছে যারা হিজাব মেনটেন করতে চাই বা যারা একটু পর্দা মেনটেন করে কাজ করতে চাই, আমরা কি করব? আমাদের ক্ষেত্রে হ্যাঁ অবভিয়াসলি আপনি মাস্ক ব্যবহার করতে পারবেন না, এটা ঠিক, বাট আপনি নিকাব ব্যবহার করতে পারবেন, আপনি বোরকা হিজাব ব্যবহার করতে পারবেন, মাস্ক ব্যবহার করতে আমরা পারবো না। বুঝতে পারছি? প্রোফাইল পিকচারে যে সানগ্লাস ব্যবহার না করা ভালো, হ্যাঁ, বা যদি আপনার চশমা থাকে, চশমা আর সানগ্লাস দুইটা কিন্তু আলাদা, রাইট? সো সানগ্লাস ব্যবহার করা যাবে না, চশমা আপনি চাইলে ব্যবহার করতে পারেন, কারণ চশমাটাতে আপনার নেসেসারি জিনিস, সো এটা আপনি ব্যবহার করতে পারবেন। সানগ্লাস এগুলো আপনি ইউজ না করাটা উচিত, মানে এগুলো দেখলে একটু প্রফেশনাল লাগে না, ছাপড়ি লাগে। বুঝতে পারছেন? এটা হয়তো আপনার পার্সোনাল প্রোফাইলের জন্য ঠিক আছে বা অ্যাস্থেটিকের জন্য ঠিক আছে, সেটার জন্য ঠিক আছে, বাট প্রফেশনাল প্রোফাইল পিকচারের জন্য এটা মানেন। এবং আমি আমার অনেক স্টুডেন্টদের প্রোফাইল আপনাদেরকে দেখাবো যারা পার্সোনাল ব্র্যান্ডিং করতেছে,
ছেলেদের প্রোফাইলও দেখাবো, মেয়েদের প্রোফাইলও দেখাবো, এবং ওরা খুব ভালো লেভেলের কাজ করতেছে, ঠিক আছে। এবং ওদের প্রোফাইলের যে ব্যাকগ্রাউন্ড, ওদের প্রোফাইলের যে স্টোরিগুলো, ওদের পার্সোনাল ব্র্যান্ডিং যে স্টোরিগুলো, এগুলো দেখলে তখন আপনারা আইডিয়া পাবেন যে একটা প্রোফাইল অ্যাকচুয়ালি কিভাবে অপটিমাইজ করতে হয়, প্রোফাইলগুলো কিভাবে সাজাইতে হয়। কারণ ওরাও তো অ্যাকচুয়ালি আমার স্টুডেন্ট, ওদেরকেও তো আমি শিখাইছি, আমি ধরে দিছি, এখন ওরাও বেশ ভালো কাজ করতেছে। তো এবার আসি এতটুকু পর্যন্ত। এই যে এত লম্বা আমরা আলোচনা করলাম, এতটুকু পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা বলে? আছে? প্রশ্ন নাই? আচ্ছা, তাহলে আমরা এবার যেটা করব, আমরা নামাজের ব্রেকে যাব, নামাজের পরে আমরা কভার ফটো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? চলো, তাহলে প্রোফাইল পিকচার গেল, এবার আসি হইলো কভার ফটো। কভার ফটো কিরকম হবে? কভার ফটোটা হইতে হবে নিট অ্যান্ড ক্লিন, এখানে যাতে খুব বেশি ক্লাটার না থাকে। আচ্ছা, প্রোফাইল পিকচারের ক্ষেত্রে আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে প্রোফাইল পিকচারে অনেকে কি করে যে ফটোশপের আইকন, ইলাস্ট্রেটরের আইকন, টুলসের আইকন এগুলা দেয়, অথবা প্রোফাইল পিকচারের নিচে নিজের নাম বা নিজের ব্র্যান্ডের নামটা লিখে দেয়। দেখেন, প্রোফাইল পিকচারটা জিনিসটা এমনিতেই ছোট, ওইখানে যদি আবার আপনি ফটোশপের আইকন, ইলাস্ট্রেটরের আইকন, আবার নিজের নাম লেখেন, তাহলে এই জিনিসটা ভিজিবল হবে না, না আপনার চেহারা ভালো মতো বোঝা যাবে, না নামটা ভালো মতো বোঝা যাবে। জন্য প্রোফাইল পিকচারটা ক্লিন রাখবেন, এখানে কোনো এলিমেন্ট আমরা দিব না। আমরা আমাদের কভার ফটোতে এলিমেন্টগুলো দিতে পারি। কভার ফটোটা অবশ্যই খুব বেশি ক্লাটার্ড হবে না, সিম্পল হবে। এবং এখানে ডু নট ক্লাটার ইওর কভার ডিজাইন, এটা বলছি। মেইন নিশ, কভার ডিজাইন আমাদের মেইন নিশ, যেটা নিয়ে আমরা কাজ করবো, ওই নিশটা আমাদের কভার ফটোতে থাকবে। ব্র্যান্ড কালার অ্যান্ড ফন্ট কনসিস্টেন্সি, আপনার ব্র্যান্ড কালার যদি ব্লু হয়, তাহলে আপনার কভার ফটো, আপনার প্রোফাইল পিকচার, আপনি যে স্টোরিগুলো দিবেন বা আপনি যে পোস্টগুলো করবেন, ওটাতে কালার কনসিস্টেন্সিটা মেনটেন করা থাকতে হবে। আপনি হয়তো একই ফন্ট সবগুলা পোস্টে ইউজ করবেন, ঠিক আছে। মানে ব্র্যান্ড বলতে আমরা অ্যাকচুয়ালি যা বুঝি, যেমন একটা ব্র্যান্ড যখন কাজ করে, একটা ব্র্যান্ড কিন্তু কখনো এক এক জায়গায় এক এক রকম ফন্ট ব্যবহার করে না, সে সবসময় একটা ফন্টেরই একটা টাইপ ফ্রেজের বিভিন্ন ফন্ট ব্যবহার করে, ঠিক আছে। আমাদের এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। আর লাস্টলি আরেকটা জিনিস হচ্ছে ওয়াচ প্রোফাইল অপটিমাইজেশন ভিডিও। আপনাদেরকে আমি একটা ভিডিও দিয়ে দিব, একটা না অ্যাকচুয়ালি আপনাদেরকে দুইটা ভিডিও দিয়ে দিব। ওই দুইটা ভিডিও আপনারা দেখবেন এবং দেখার পরে প্রোফাইল পিকচার অ্যাকচুয়ালি কিভাবে অপটিমাইজ করতে হয়, ব্যাপারটা আপনারা এখানে দেখলে আরো ভালো মতো বুঝতে পারবেন। আচ্ছা, যদিও এই ভিডিওতে যা যা বলা থাকবে আমি তাও আপনাদেরকে বলে দিছি, বাট আমরা তারপরে ভিডিওটা দেখেন, ওখানে হয়তো একটু ডিটেলসে বলা আছে। ভিডিও দিয়ে দিব বললে ভুল হবে, আমি ভিডিও দিয়ে দিই, পরে মনে থাকবে না। দাঁড়া, এটা কই রাখছিলাম যেন, সাজেস্ট ফোল্ডার্স, মার্কেট প্লেস, মাই ড্রাইভ, ভিডিওস। ও, এটা দেই নাই। একটা হচ্ছে অপটিমাইজেশন। এখানে দুইটা ভিডিও আছে, একটা হচ্ছে যে নিজের ব্র্যান্ড নেমটা কিভাবে বের করবেন, আর এটা হচ্ছে এই যে ফেসবুক, ইনস্টাগ্রাম প্রোফাইলগুলো অ্যাকচুয়ালি কিভাবে অপটিমাইজ করবেন। এই যে ব্র্যান্ড নেম বের করা, এটা হচ্ছে অনেক আগের ভিডিও, হ্যাঁ। মানে হচ্ছে অ্যাকচুয়ালি এখানে আমরা কি দেখাইছি, এখানে আমরা যেটা দেখাইছি সেটা হচ্ছে যে একটা সময় তো এআই ছিল না, তখন অ্যাকচুয়ালি আমরা ব্র্যান্ডের জন্য নাম কিভাবে বের করতাম বা নামগুলো খুঁজতাম কিভাবে। এখন তো এআই আসার কারণে আমরা হয়তো বলে দিতে পারি যে আমি হইলাম ডিজাইনার, আমি একটা এরকম ব্র্যান্ড বিল্ড করতে চাই, আমাকে একটা নাম সাজেস্ট করো। যদিও এআই নাম সাজেস্টের জন্য খুব একটা ভালো আউটপুট দেয় না, বাট আমরা তো এআই কে হেল্প হিসাবে নিতে পারি। এখানে অ্যাকচুয়ালি আমরা দেখাইছি এটা যে যখন এআই ছিল না, তখন আমরা ব্র্যান্ড নেমটা কিভাবে বিল্ড করতাম, তখন আমরা ব্র্যান্ডের নামটা কিভাবে চুজ করতাম, ওই জিনিসটা আমরা বলছি এখানে। এখানে আরেকটা জিনিস বলি, পার্সোনাল ব্র্যান্ডিং এর ক্ষেত্রে আপনি দুইটা জিনিস মেনটেন করতে পারেন। দুইটা জিনিসের মধ্যে একটা হলো আপনি নিজের নাম দিয়ে করতে পারেন। যেমন এই ছেলেটা পুরো ব্র্যান্ডিংটা ওর নিজের নাম দিয়ে করছে, তাই না, জুবাইর হোসেন তাহমিদ, ওর পুরো নাম দিয়ে করছে। এরপরে হচ্ছে যে এই ছেলেটা ওর নিজের নাম দিয়ে করছে, ভেরিফিকেশন করে নিয়েছে। এছাড়াও নিজের নাম ছাড়াও আপনি অন্য মানে
ব্র্যান্ডের নাম দিয়ে করতে পারবেন। ব্র্যান্ডের নাম দিয়ে যেমন হচ্ছে পিক্সেল মাহাদি, কারণ ওর এনআইডি কার্ডেও কি এরকম পিক্সেল মাহাদি নাম না। এরপর হচ্ছে যে মিস্টার বিস্ট, মিস্টার বিস্টের আসল নাম কি মিস্টার বিস্ট না। তো সিমিলার ভাবে এখানে আমরা অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রির সাথে নিজের নামকে কম্বাইন করে, নিজের নামকে কেমিস্ট্রি করে আমরা এখানে একটা ব্র্যান্ড নেম বিল্ড করতে পারি, এটা আমরা করতে পারবো। আর আপনি যদি চান যে না আমি এরকম ব্র্যান্ডের বা ইন্ডাস্ট্রি নামের সাথে যাচ্ছি না, যেহেতু পার্সোনাল ব্র্যান্ডিং আমি নিজের নামেই করব, আপনি নিজের নামেও চাইলে করতে পারেন, এটা টোটালি আপনার ইচ্ছা। বুঝতে পারছি? সো আপনাদেরকে যে দুইটা ভিডিও দিলাম, এই দুইটা ভিডিও আপনারা দেখবেন প্রোফাইল পিকচার আর কভার ফটোর ক্ষেত্রে প্রোফাইল কিভাবে অপটিমাইজ করব। এবার আসি, এখানে আমাদের কি আছে অ্যাক্টিভিটিস। আমরা আমাদের নিশ চুজ করলাম, আমরা বুঝলাম একটা নিশ কিভাবে চুজ করতে হয়, আমরা বুঝলাম কোন কোন প্ল্যাটফর্মে কিরকম কিরকম পোস্ট দিতে হবে, এই যে প্ল্যাটফর্মে অ্যাকাউন্টগুলো করব, অ্যাকাউন্টগুলোর প্রোফাইল কিভাবে অপটিমাইজ করতে হবে বুঝলাম। স্যার সবকিছুই করছি, এখন এই অ্যাকাউন্টগুলো দিয়ে করবোটা কি, অ্যাক্টিভিটিস আমাদের কি হবে, আমাদের কাজগুলো কি হবে? আমাদের অ্যাক্টিভিটিস হবে হচ্ছে ডেইলি কন্টেন্ট। ডেইলি কন্টেন্ট বলতে এই যে যতগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে এখানে আমরা প্রতিনিয়ত পোস্ট করব, এবং পোস্টের ক্ষেত্রে দুই ধরনের পোস্ট আমরা করব। একটা হচ্ছে স্ট্যাটিক পোস্ট করব, আর একটা হচ্ছে রিলস, শর্টস, ভিডিও, টিউটোরিয়াল, এই জিনিসগুলো আমরা পোস্ট করব। কেন এই জিনিসটা করব? যখন আমরা কোনো একটা ব্র্যান্ডকে দেখি, সেটা পার্সোনাল ব্র্যান্ড হোক, সেটা কোনো অফিসিয়াল ব্র্যান্ড হোক, তারা সাধারণত এই দুইটা কন্টেন্টের মাধ্যমে তাদের মার্কেটিংটা করে থাকে। যেমন আমি যদি যাই রবিতে, ওদের পেজে আসলাম, এটা একটা স্ট্যাটিক পোস্ট। স্ট্যাটিক মানে এটা কি নড়াচড়া করতেছে, এটা একটা স্ট্যাটিক পোস্ট। একটু নিচের দিকে আসি, এটা আবার মোশন। আচ্ছা, এটা মোশন, এটাও মোশন, এটা আবার স্ট্যাটিক, এটা স্ট্যাটিক, এটা আবার মোশন, আবার মোশন, আবার স্ট্যাটিক। এখন স্যার এটা কি শুধু রবিতেই করতেছে? না, এটা গ্রামীণ ফোনও করতেছে। দেখাই, এটা একটা স্ট্যাটিক পোস্ট, ওই যে অ্যাওয়ারনেস পোস্ট, যে কোন বয়সে টিকা দিতে হবে, যক্ষার টিকা কখন দেবো, নিউমোনিয়া টিকা কখন দিব, এটা হচ্ছে একটা অ্যাওয়ারনেস পোস্ট। তার মানে এটা একটা স্ট্যাটিক ডিজাইন। এটা আবার হচ্ছে মোশন, এটা স্ট্যাটিক, এটা মোশন, আবার স্ট্যাটিক, আবার মোশন। এখন ওরা একটা রিদম বজায় রাখতেছে, একটা স্ট্যাটিক দিচ্ছে বা দুইটা স্ট্যাটিক দিচ্ছে, তারপরে মোশন রাখতেছে। সিমিলার ভাবে আমরাও যখন আমাদের ব্র্যান্ডের জন্য কাজ করব, আমরাও এভাবে কিছু পোস্ট করব, আমরা কিছু স্ট্যাটিক পোস্ট করব এবং একই সাথে আমরা রিলস বা ভিডিও বা মোশন এই জিনিসগুলো পোস্ট করব। এরপরে যে জিনিসটা হয় সেটা হচ্ছে আর্টিকেল। আর্টিকেল আমাদের কি বসে বসে লিখতে হবে? আপনার বসে বসে লিখতে হবে না, আপনি এআই কে বললে আর্টিকেল লিখে দিবে। বাট সমস্যা হবে তখন যখন আপনি ওইটাই হুবহু কপি পেস্ট করে দিয়ে দিবেন। এখানে আপনার নিজের একটা টোন থাকতে হবে। হ্যাঁ, এআই কে বললে হয়তো এআই লিখে দিবে, কিন্তু মানুষ কিন্তু জানে আপনি যখন ফেসবুকে কারোর সাথে কথা বলেন, আপনি যখন ফেসবুকে পোস্ট করেন, তখন মানুষ আপনার পোস্টটা দেখে বোঝে যে এই ছেলেটা লিখছে, এটা মন থেকে লিখছে। যখন কেউ এআই থেকে আপনার আইডি থেকে পোস্ট করবে, ওই পোস্টটা পড়ে কিন্তু আসলে ফিল পাওয়া যাবে না। সো এআই হয়তো আমাকে কন্টেন্টটা লিখে দিচ্ছে, কিন্তু আমি আমার কন্টেন্ট যেভাবে লিখবো, যেই ফিল নিয়ে লিখবো, ওইভাবে কিন্তু এআই লিখবে না। সো এআই দিয়ে আমরা লিখবো ঠিকই, বাট এআই দিয়ে কন্টেন্টটা নিয়ে আমরা নিজেদের মতো করে আমাদের যে মডিফিকেশনগুলো আছে, মডিফিকেশনগুলো করে তারপর আমরা হচ্ছে আর্টিকেল পাবলিশ করতে পারবো, কোনো প্রবলেম নেই। এরপরে আসি, প্রফেশনালিজম আমাদের এখানে মেনটেন করতে হবে। আমি হয়তো এখানে স্ট্যাটিক পোস্ট দিচ্ছি, রিলস পোস্ট দিচ্ছি, আর্টিকেল পোস্ট দিচ্ছি, বাট প্রফেশনাল ভাবে দিচ্ছি না, তাহলে আবার হবে না। এখানে প্রফেশনাল বলতে অনেক কিছু বোঝানো হচ্ছে, যেমন ডিজাইনের অ্যাস্থেটিক্স, ডিজাইনটা কতটুকু সুন্দর, বা আমি যে একটা ডিজাইন দিলাম এই ডিজাইনে কোনো স্টোরি আছে কিনা। যেমন একটু আগে আমরা এখানে গ্রামীণ ফোনের একটা পোস্ট দেখলাম, যেমন গ্রামীণ ফোন এখানে একটা পোস্ট দিছে। কারণ এটা তো এমন না যে এই ডিজাইনটা দেখলাম ভালো লাগছে, এরকম না। এই ডিজাইন থেকে আমরা কিছু জানতে পারতেছি, কিছু শিখতে পারতেছি। আচ্ছা বলেন তো, এটা ইনফোগ্রাফিকের মতো না? কাইন্ড অফ ইনফোগ্রাফিকের মতো। আচ্ছা, তাহলে ইনফোগ্রাফিক দিয়ে আমরা এই টাইপের ডিজাইন কিছু করতে পারি। এরপরে হচ্ছে আমি যদি আরো আসি, এখানে দেখি আর টাইপের কিছু আছে কিনা। যেমন এটা যে এমন না যে শুধু একটা ডিজাইন এরকম না, এটা কিন্তু একটা ম্যাচ, একটা সেলিব্রেশন টাইপের একটা পোস্ট দিচ্ছে। সো এখানে একটা প্রফেশনালিজম, কি কি প্রফেশনালিজম আছে এখানে? ছবির অ্যাস্থেটিক্স, ছবির কালার, টাইপোগ্রাফি, এবং কি লেখা লিখবো, কন্টেন্টটা কি হবে, কপিটা কি হবে, এটা নিয়ে আমাকে কাজ করতে হবে। সব দিক দিয়ে আমার প্রফেশনালিজমটা মেনটেন করা দরকার। প্রফেশনালিজমের সাথে সবই ঠিকঠাক থাকে, ঝামেলা থাকে এই জায়গাতে কনসিস্টেন্সি। একদিন পোস্ট করি, 2 দিন পোস্ট করি, আর 1 সপ্তাহ খবর নেই, আবার 3 দিন পোস্ট করি, 4 দিন পোস্ট করি, আবার 2 সপ্তাহ খবর নেই। এরকম যদি হয় তাহলে কখনোই আমাদের যে ব্র্যান্ড বলি বা আমাদের যে আইডি বলি, এটা কখনোই রিচে আসবে না এবং মানুষ অ্যাকচুয়ালি আমাদেরকে চিনবে না। মানুষ যদি আমাদেরকে না চেনে, তাহলে অ্যাকচুয়ালি আমরা যে কোনো একটা কিছু করতেছি, যে আমরা ডিজাইন শিখলাম, ডিজাইন করতেছি, ডিজাইন ইন্ডাস্ট্রিতে আছি, এই জিনিসগুলো মানুষ জানবে না, বুঝবে না। তো সব কিছু ঠিকঠাক থাকে আমাদের, আমরা যে ঝামেলাতে পড়ি এই কনসিস্টেন্সিতে।
আমি আপনাদেরকে কয়েকটা জিনিস দেখাই, একটু ভিডিওটা অফ করেন। এই যে আইডিগুলো দেখাইলাম, এই আইডিগুলো দেখাইলাম এই জন্য যে ওরাও সব কিছু মেনটেন করছে, ওরা ফেসবুকে আইডি খুলছে, ওদের ইনস্টাগ্রাম সব কিছু ঠিকঠাক আছে, প্রোফাইল অপটিমাইজেশনও করছে, প্রোফাইল পিকচার, কভার ফটো, ব্র্যান্ড কালার সব কিছু ঠিক আছে। ডেইলি কন্টেন্ট হিসেবে ওটা স্ট্যাটিকও দিছে, রিলসও দিছে, আর্টিকেলও লিখছে, ডিজাইনগুলো প্রফেশনালও ছিল, কন্টেন্টগুলো প্রফেশনালও ছিল। ঝামেলা বাজাইছে কনসিস্টেন্সিতে, এইখানে এসে ওরা হচ্ছে ঝামেলা পাকে। এটা হয় না কেন, হচ্ছে রাস্টারাইজ করা। ওকে, সো এই জায়গাটা একটু ঠিক করতে হবে। হ্যাঁ, কনসিস্টেন্সি এটা ইম্পর্টেন্ট, এই জিনিসটা মেনটেন করতে হবে। এরপরে আসি হলো কন্টেন্ট প্ল্যানিং। আমি কোন দিন কি পোস্ট করব, কোন দিন আমি, আপনি তো বললেন যে স্যার একদিন স্ট্যাটিক পোস্ট করতে হবে, একদিন রিলস পোস্ট করতে হবে, বা 2 দিন স্ট্যাটিক 2 দিন রিলস। এখন আর্টিকেল, এখন কি নিয়ে আর্টিকেল লিখবো, কি পোস্ট করব, কি নিয়ে ভিডিও দিব, তাহলে এটার জন্য আমার একটা কন্টেন্ট প্ল্যানিং লাগবে, যে পুরা মাসের আমার কত তারিখে কি পোস্ট হবে এটা আমার মেনটেন করতে হবে। কনসিস্টেন্সি এই জায়গাটা থেকে একটা উদ্ধার হওয়ার একটা জায়গা আছে, সেটা হচ্ছে যদি আপনি ফেসবুকে কোনো পোস্ট করেন, এখন তো ফেসবুকে পোস্ট শিডিউল করা যায়, যে আপনি হয়তো একদিন বসবেন, একদিন বসে আপনি কি কি পোস্ট করতে চান ওইগুলো লিখবেন বা ওইগুলো করবেন, করে সেগুলো শিডিউল করে দিবেন। শিডিউল করে দিলে কি হবে, আপনি হয়তো ফেসবুকে অ্যাক্টিভ নেই কিন্তু অটোমেটিক্যালি সেটা পোস্ট হয়ে যাবে। টুইটারে এটা আছে কিনা আমি জানি না, কিন্তু লিঙ্কডইনে এটা আছে। লিঙ্কডইনে হচ্ছে আপনি পোস্ট লিখে রাখলে সেটা অটো শিডিউল হয়ে যায়। ইউটিউবেও তো শিডিউল করা আছে, যে আপনি একটা পোস্ট, একটা ভিডিও দিলেন, সেটা শিডিউল করে রাখলে অটোমেটিক্যালি টাইম অনুযায়ী সেটা শিডিউল পোস্ট হয়ে যাবে। সো শিডিউল আকারে যদি করেন তাহলে কিন্তু আমার কনসিস্টেন্সিটা একটু হলেও মেনটেন থাকতেছে। এবং শিডিউল করা থাকলে আপনি 1 সপ্তাহের জন্য ফ্রি হয়ে যাচ্ছেন। আপনার হয়তো সামনে 1 সপ্তাহের একটা পরীক্ষা আছে বা 2 সপ্তাহের একটা পরীক্ষা আছে, পরীক্ষার আগে আপনি লাগলে একদিন বসেন শুক্রবারে বা আপনার ছুটির দিনে বসেন, ফ্রি টাইমে বসেন, ফ্রি টাইমে বসে আপনি ডিজাইনগুলো করে, কন্টেন্টগুলো রেডি করে আপনি জাস্ট শিডিউল করে দেন। শিডিউল করে দিলে যেটা হবে যে আপনার আর হয়তো ফেসবুকে অ্যাক্টিভ থাকা লাগতেছে না, আপনি আপনার হয়তো কাজ করবেন, আপনি হয়তো আপনার দৌড়াদৌড়ি করতেছেন, পড়াশোনা করছেন, ওই দিক থেকে আপনার অ্যাকাউন্টও রিচ হইতেছে, আপনার কাজও হচ্ছে। বাট যেটা হয় যে আমরা শিডিউল না করার কারণে আমার আইডিটা ওইভাবে হয়তো পড়ে থাকে, আবার আমার এই কাজের জন্য এই যে ব্র্যান্ডিং এর যে জায়গাটা, এটা আবার এখান থেকে হয়তো রিচ কমে যায় বা আমরা পিছিয়ে পড়ি। সো আমরা হচ্ছে শিডিউল করে রাখতে পারি। শিডিউল করার জন্য তো আমার কন্টেন্ট প্ল্যানিং লাগবে, যে আমি কোন দিন কি পোস্ট করব। কন্টেন্ট প্ল্যানিংটা আমি অ্যাকচুয়ালি কিভাবে করব? কন্টেন্ট প্ল্যানিং করার জন্য আমরা খুব সুন্দরভাবে কার হেল্প নেব বলেন তো? এআই এর হেল্প নেব। এআইতে আসবো আমরা। এআই কে এসে আমরা বলবো, যেমন আমরা গত ক্লাসে বলছিলাম যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং, না প্রম্পট আকারে রোল দেওয়ার ব্যাপারে আমরা বলছিলাম। তো আমি এখানে বলি যে সাপোজ ইউ আর এ কন্টেন্ট প্ল্যানার, এখানে লিখি যে প্রফেশনাল কন্টেন্ট প্ল্যানার, I want to build my personal branding। এখন আপনি যদি ওকে কনটেক্সট না দিয়ে যদি বলেন যে আমার এক কন্টেন্ট প্ল্যানিং দাও, তাহলে কিসের কন্টেন্ট প্ল্যানিং দিবে এটা তো ওরা বলতে হবে। সেই জন্য আমার কিছু ডিটেলস ওরা দেওয়া দরকার, ডিটেলস দিচ্ছি। মাই নেম ইজ, আমার নামে দেই গ্রাফিক ডিজাইনার, I want to build my personal branding and my goal is to achieve some professionals and clients through my post, articles, shorts. So based on my info give me কয় দিনের কন্টেন্ট প্ল্যানিং দিবে? 30 দিনের, 30 days content planning. Make sure in that content calendar you have to add static post, reels and informative articles. ফার্স্ট না দিয়ে আমরা দিয়ে দেবো হচ্ছে প্রো দিয়ে দেব।
আচ্ছা, তাহলে ও একদম আমাকে সপ্তাহ আকারে পোস্ট দিয়ে দিয়েছে যে প্রথম সপ্তাহে আমরা কি কি পোস্ট করব এবং প্রথম সপ্তাহের প্রথম দিন কি করব, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, এরকম 7 দিন দিল। আবার দ্বিতীয় সপ্তাহের 7টা দিল, তৃতীয় সপ্তাহে 7টা দিল, এরকম পুরা 4 সপ্তাহের আমার 30টা পোস্ট রেডি করে দিয়েছে। এবং কোন দিন কোন পোস্ট করব, কোন দিন আর্টিকেল হবে, কোন দিন রিলস দিব, কোন দিন স্ট্যাটিক পোস্ট দিব এবং কি নিয়ে স্ট্যাটিক পোস্ট দিব ওইটাও আমাকে দিয়ে দিয়েছে। কথার কথা, আমি যদি ধরি যে আমি স্ট্যাটিক পোস্ট এটা নিব, বিফোর অ্যান্ড আফটার, শো এ র টেক্সট ডকুমেন্ট next to polished multi-page layout like brochure, mini magazine, highlight the value of professional editorial design. এখন আমার এই কন্টেন্টটা লাগবে বা এই কন্টেন্টের উপরে আমি আরো বিস্তারিত আমার প্রোফাইলে পোস্ট করতে চাই, তাহলে আমি কি করব, বলবো যে আই লাইক ডে 4 content, now give me details about that necessary, maybe one ভুল হয়েছে, necessary contents and texts so that I can make a static and post it my profiles. তাহলে ডে 4 এর জন্য আমার কি কি ডিজাইন করতে হবে, প্রথম স্লাইড ইমেজ 1 মানে প্রথম ইমেজে আমি কি ডিজাইন করব, ভিজুয়ালটা কি হবে, লেখা কি হবে, দ্বিতীয় ইমেজে আমার কি লিখবো, হেডলাইন কি হবে, লেখাটা কি রকম হবে, ক্যাপশনগুলো কি রকম হবে, অপশন এ, অপশন বি, অপশন সি, সব কিছু আমাকে অপশন ওয়াইজ দিয়ে দিচ্ছে। তাহলে ব্যাপারটা শুধু এরকম না যে আমরা শুধু এখানে কন্টেন্ট ক্যালেন্ডারই রেডি করতেছি, কোনো একটা কন্টেন্ট ক্যালেন্ডার রেডি করার পরে আমরা একদম স্পেসিফিক কন্টেন্ট ধরে ওর কাছ থেকে আমরা কন্টেন্টটা বের করতে পারবো। কন্টেন্ট বের করার পরে আমি এটাই যে পোস্ট করে দিব এরকম না, এটা আমাকে ডিজাইন করতে হবে, ডিজাইন করে নিজের মতো করে মডিফাই করতে হবে যাতে এটা আর্টিফিশিয়াল দেখতে না লাগে। বুঝতে পারছি? আচ্ছা, এরপরে আসি কন্টেন্ট প্ল্যানিং গেল, তারপরে কি আছে, তারপরে আছে হচ্ছে এফএকিউ। এখন বলেন তার আগে আপনাদের কোনো এফএকিউ আছে কিনা? এফএকিউ মানে হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, কারো কোনো প্রশ্ন আছে কিনা, কমন প্রশ্ন। গুড, ভালো একটা প্রশ্ন করছেন। কেউ যদি চায়, যেমন এখানে একটা ছেলের আইডি দেখলাম না, কই গেল, এই ছেলেটার আইডি দেখলাম না। এখন ও কি করছে, ওর ইন্ডাস্ট্রি নাম এবং নিজের নামের সাথে মিল রেখে একটা নাম দিয়েছে এবং সেখানে তার ছবি দিয়েছে। যদি আমরা চাই যে আমাদের প্রোফাইলে কোনো লোগো দিব, সেটাও আমরা পারবো। যেমন কার ছবি যেন দেখছিলাম, যেমন এটা, যদি এখানে কালারে একটু সমস্যা আছে, এখানে কি ওর নিজের নাম ব্যবহার করা না, এটা তো কোনো ব্যক্তির নাম হইতে পারে না, তাই না? তো এটা হইতে পারে যখন একটা কোম্পানি টাইপের এরকম নাম হইতে পারে। তাহলে এই ধরনের নামের ক্ষেত্রে আমরা লোগো ব্যবহার করতে পারবো। ঠিক আছে, যদি আপনি এই যে ভিডিওটা আপনাদেরকে দিলাম না, ব্র্যান্ড নেমের যে ভিডিও, এই যে ব্র্যান্ড নেম, এই ব্র্যান্ড নেম আলোকে যদি আপনি মেনটেন করেন তখন আপনি লোগো দিতে পারবেন। আর যদি আপনি মনে করেন যে না আমি ব্র্যান্ড নেমের আলোকে দিব না, আমি নিজের নাম দিয়ে দিব, তাহলে আপনি নিজের নাম দিলে তার কোনো লোগো লাগতেছে না, নিজের নাম দিলে নিজের ছবি দিবেন। আর যদি আপনি ব্র্যান্ড নেম আকারে দেন তখন আপনার হচ্ছে একটা প্রোফাইল পিকচার বা একটা লোগো, সেটা আপনি দিতে পারবেন। দুইটাই দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আর কি প্রশ্ন আছে? আর কি প্রশ্ন আছে বলেন দেখি, এখানে কি কি এফএকিউ রাখছে। আচ্ছা, ওই তো আপনার প্রশ্ন নেই যে ব্র্যান্ড নেম হিসাবে করব না পার্সোনাল হিসাবে করব, কেউ চাইলে দুইটাই করতে পারবে। যদি ব্র্যান্ড নেম দিয়ে করে তাহলে সে লোগো দিবে, আর যদি কেউ পার্সোনাল ব্র্যান্ডিং বা পার্সোনাল নাম দিয়ে করে তাহলে নিজের ছবি দিবে। আর কি আছে, আর কি আছে, আই গেস আর কিছু নেই। এখন আমাদের আছে হোমওয়ার্ক। তার আগে বলেন, হোমওয়ার্কে যাওয়ার আগে কারো কোনো প্রশ্ন আছে কিনা? জি জি, আচ্ছা গুড, ভালো একটা প্রশ্ন করছেন। উইকলি, সপ্তাহে 7 দিন, তো
সপ্তাহে 7 দিনের প্রতিদিন পোস্ট না করে হয়তো আপনি করতে পারেন যে সপ্তাহের 3 দিন বা সপ্তাহের 2 দিন, ঠিক আছে, প্রথম সপ্তাহে 2 দিন, তারপরে তো সপ্তাহে 3 দিন, মানে ব্যালেন্স করে করে। আবার এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যাতে মানে আমাদের সিচুয়েশন বুঝতে হবে, যেমন যখন পলিটিক্যাল ক্রাইসিস থাকে বা যখন পলিটিক্যালি কোনো বেশি জিনিস হাইপে থাকে তখন আবার কোনো জিনিস আমরা আবার পোস্ট করতে যাব না, ঠিক আছে। এই ব্যাপারগুলো আমাদেরকে একটু মাথায় রাখে। এবং পলিটিক্স নিয়ে এই জায়গাগুলো থেকে আমাদের যে প্রফেশনাল যে প্রোফাইলটা আছে, প্রফেশনাল প্রোফাইল থেকে কখনোই আমরা বিশেষ করে হচ্ছে রিলিজিয়াস অ্যাক্টিভিটিস, তারপর হচ্ছে পলিটিক্যাল ইস্যু, এই যে জিনিসগুলো নিয়ে এগুলো নিয়ে আমরা কখনোই আমরা প্রফেশনাল অ্যাকাউন্ট থেকে কখনোই আমরা কাজ করব না, বা প্রফেশনাল অ্যাকাউন্টে আমরা এগুলো করবো না। আপনি পার্সোনাল অ্যাকাউন্টে আপনি যা ইচ্ছা মিম শেয়ার করেন, যে কোনো ইচ্ছা শেয়ার করেন, সমস্যা নেই, বাট প্রফেশনাল অ্যাকাউন্টটা আমাদের ক্লিন রাখতে হবে, বুঝতে পারছি। এবং এই ক্ষেত্রে সিচুয়েশন বুঝে যখন আমি দেখবো যে হ্যাঁ এখন পরিস্থিতি ভালো, তখন আমি চাইলে সপ্তাহে 3টা-4টা পোস্ট করতে পারি। যখন দেখবো যে না সিচুয়েশন খুব একটা ভালো না, এরকমও হতে পারে যে আমরা সপ্তাহে একটা পোস্টও করি না। যেমন হচ্ছে গত বছর কিছু হয়েছিল না, যে ওই যে একটা স্কুলের উপরে যে মাইলস্টোনের যে একটা ঘটনা হলো, তখন কিন্তু পুরো সপ্তাহ অনেক ফেসবুক ছিল। আবার হচ্ছে গত বছরের যে হাদি যে হলো, এখানে কিন্তু বেশ কিছু দিন ফেসবুকে অনেক সরব ছিল। তো তখন আমরা দেখা যাচ্ছে যে করি নাই। আমরা বলতে যে আমি অ্যাকচুয়ালি সাধারণত ফেসবুকে খুব কম অ্যাক্টিভ থাকি, তখন আরও অ্যাক্টিভ ছিলাম না। কারণ দুইটা জিনিস, একটা হচ্ছে নেগেটিভ জিনিস যত আমি দেখবো নিজের উপরে ইম্প্যাক্ট পড়বে, নিজের মন মাইন্ড খারাপ হয়ে যাবে। তো হ্যাঁ আমি জানি যে একটা দুর্ঘটনা হয়েছে, এখন আমি তো চাইলেও কিছু করতে পারবো না। আমি যদি এই জিনিস আরও শেয়ার দিই, আরও করি, করি, তখন তো জিনিসটা আরও খারাপ লাগবে। তো এই জন্য দেখা যাচ্ছে আমি ওই সময় অ্যাক্টিভিটিস আরও কমায় দিই। আমি ফেসবুকে আসি না, ইনস্টাগ্রামে আসি না, অনলাইনে আসি না, নিজের মতো নিজের কাজ করতে থাকি। নিজের কাজ যদি করতে ভালো লাগে একদম অনলাইন অফ করে দিয়ে ফ্যামিলির টাইম দিই, এরকম করা যায়। ওইটাও চাইলে করতে পারবেন, হিউম্যানাইজ চাইলেও করতে পারবেন, করা যাবে। আর যদি হিউম্যানাইজ করার পরে মনে হয় যে না আমার টোনটা আসতেছে না, তখন আপনি নিজের মতো করে নিজের টোন দিবেন। এআই অনেক সময় যেটা করে যে কিছু শব্দ দেয়, যে শব্দগুলো পড়লেই বোঝা যায় যেগুলো এআই দিয়ে জেনারেট করা, ওই শব্দগুলো অ্যাভয়েড করে দিবেন। আর যেখানে ছিলাম যে কয়টা পোস্ট করবো দিনে, ওই তো মানে সিচুয়েশনের উপরে ডিপেন্ড করছে, কখনো 2টা কখনো 3টা এরকম। আর যে সতর্কতাগুলো বললাম এগুলো মেনটেন করলেই হবে। আর কি প্রশ্ন আছে বলেন? আর কারো কোনো প্রশ্ন নাই? যদি না থাকে এবার আসে আমাদের হোমওয়ার্ক। আমাদের হোমওয়ার্কটা অ্যাকচুয়ালি খুবই সিম্পল, ঠিক আছে। আপনারা যেটা করবেন, আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ক্রিয়েট করবেন। এখন ক্রিয়েট করা বলতে ওই যে বললাম যে কেউ চাইলে ব্র্যান্ড নেম দিয়ে ক্রিয়েট করতে পারে, আবার কেউ চাইলে নিজের নাম দিয়ে বানাইতে পারে। আপনি যেটা দিয়ে বানাইতে চান, আপনি প্রথমে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো বানাবেন। যেগুলো আছে সেগুলো তো আছে, আর যেগুলো নাই সেগুলো আমরা বানাবো। বানানোর পরে কি করতে হবে বলেন তো? কি করতে হবে? প্রোফাইল অপটিমাইজ করতে হবে, ঠিক আছে। এটা বানানোর পরে প্রোফাইল অপটিমাইজ করব। প্রোফাইল অপটিমাইজ করার পরে প্রোফাইল অপটিমাইজ কিভাবে করবো? এই যে ফেসবুক, তারপর হচ্ছে কভার ফটো, তারপর নিজের জন্য একটা ব্র্যান্ড কালার লাগবেন, ঠিক আছে। যে আপনি যেই পোস্ট করবেন সবসময় ওই ব্র্যান্ড কালার এবং ওই ফন্ট ক্যাটাগরিতেই আপনি হচ্ছে পোস্ট করবেন। লাস্টলি আরেকটা হচ্ছে কন্টেন্ট পোস্ট কয়টা করব? 2টা কন্টেন্ট পোস্ট করব। এখন কন্টেন্টগুলো পাবো কোথায়? এই যে কন্টেন্ট কিভাবে পাবো বলে দিছি। এই 2টা কন্টেন্ট নিয়ে আমরা 2টা কন্টেন্ট এই যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করব, এই অ্যাকাউন্টে আমরা পোস্ট করব। এবং আপনাদের মাঝখানে সময় আছে কতদিন? 2 দিনে 2টা কন্টেন্ট পোস্ট করব, বুঝতে পারছেন? আচ্ছা, 2 দিনে 2টা কন্টেন্ট পোস্ট করার পরে আমরা যেটা করব, এই যে সোশ্যাল মিডিয়া প্রোফাইল আপনি করেছেন, এই প্রোফাইলের লিঙ্কগুলো আপনি দেবেন। আপনার প্রোফাইলে যে আমি দেখে দেবো যে আপনার প্রোফাইলের হেডশটটা ঠিক আছে কিনা, প্রোফাইল পিকচার, কভার ফটো বা যে কন্টেন্টগুলো দিয়েছেন এগুলো ঠিক আছে কিনা রিভিউ করে দিব, যাতে পরবর্তীতে আপনি যখন পোস্ট করবেন আপনার পোস্টগুলো যাতে ঠিকঠাক হয়, বুঝতে পারছেন? সরাসরি প্রোফাইলের লিঙ্ক দিয়ে দিবেন। পারবো? আমি কিছু দেখাই আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন। যেমন এই যে দেখেন পোলামান কি করছে, ওদের ফেসবুকের লিঙ্ক এখানে দিছে, ঠিক আছে। পোর্টফোলিও ক্লাস ছিল, পোর্টফোলিওর লিঙ্ক এখানে দিছে। তারপরে হচ্ছে যে এই যে পোর্টফোলিওর লিঙ্ক এখানে, আচ্ছা ওদের তো পোর্টফোলিও ক্লাস হয়েছে। এই যে হোমওয়ার্ক দিয়ে কি করছে, ফেসবুক প্রোফাইলে লিঙ্কটা দিয়ে। যেমন এই প্রোফাইলটা আমি যদি একটু দেখাই, এই প্রোফাইলের ক্ষেত্রে তার কভার ফটো এবং দেখেন এখানে সে কিন্তু একটা ব্র্যান্ড নেম আকারে ক্রিয়েট করছে, রাইট? সো ব্র্যান্ড নেম আকারে ক্রিয়েট করলে আপনি লোগো দিতে পারবেন। আমি যদি তার প্রোফাইলে যাই, প্রোফাইলে গেলে আমরা দেখবো যে এখানে কিছু এই যে স্ট্যাটিক, এই যে কিছু মোশনও দেওয়া আছে, স্ট্যাটিকও দেওয়া আছে, মোশনও দেওয়া আছে, স্ট্যাটিকও দেওয়া আছে। এখন এই মোশনগুলো কিভাবে জেনারেট করবো এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো সব কিছু,
ঠিক আছে? তো এরকম প্রোফাইলগুলো জেনারেট করে হোমওয়ার্ক হিসেবে ওই প্রোফাইলের লিঙ্কগুলো দিবেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ওই লিঙ্কগুলো দিয়ে দিবেন প্রোফাইলে। যে আমি দেখে দেবো যে আপনাদের প্রোফাইল এগুলো সব কিছু ঠিক আছে কিনা। বুঝতে পারছি? আর যদি আপনি নিজের মানে প্রোফাইল যদি দিতে না চান, নিজের প্রোফাইলটাই যদি আপনি মানে কনভার্ট করে প্রফেশনাল করতে চান, সেটা আপনি করতে পারবেন। যদি আপনি পেজ করেন, ওই পেজের লিঙ্ক দিবেন, মানে যাই করেন না কেন প্রোফাইলের লিঙ্কটা দিবেন। আর যদি মনে হয় যে না আমি নিজের অ্যাকাউন্টটাই হচ্ছে আমার নিজের মতো করে আবার সাজায় ফেলবো, আগের সব পোস্ট ডিলিট করে বা হাইড করে যেভাবে হোক প্রোফাইল পিকচার রেডি করে, তাহলে তো আপনার প্রোফাইলের লিঙ্ক দিতে হচ্ছে না, আপনার প্রোফাইলে যেই আমি দেখতে পারবো। ঠিক আছে? এই ছিল হচ্ছে মোটামুটি আজকের ব্যাপার সেবার। আমি এই জিনিসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এই জিনিসটা দিব কিভাবে, কপি করতে হবে, এখানে আসতে হবে, দিয়ে দিতে হবে, দিয়ে দিচ্ছি। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন নাই? ওকে, নেক্সট ক্লাসে আমরা মুরগি রান্না করা শিখব। ঠিক আছে? মজার একটা ক্লাস।